সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অধবেশে ব্যয় থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব ভৌতিক গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1371তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বান্দরবানের ভাই সাকমা সাকমার জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক প্রেমমুখর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পাহাড়ি পুরীর সাথে সাকমা ছেলের ভয়ঙ্কর বাস্তব প্রেম কাহিনী। এই গল্পটা এরকমই একটা গল্প, আমি আপনাকে জাস্ট নিশ্চিত করে বলতে পারি, নয়নজোড়া বন্ধ করে হেডফোন কানে দিয়ে নীরবে নিবৃতে আপনি যদি গল্পের মাঝে ঢুকে যান, তবে আপনার কাছে মনে হবে সাকমার সেই কৃতিত্ব ছেলেটা আপনি। হৃদয়ে এক অন্যরকম ভালোবাসা জাগানোর মতো, ভয়ে আটকে ওঠার মতো এক সত্য ভয়ঙ্কর বাস্তব ঘটনা। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত কৃতিত্বর জীবনের এই ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে কৃতিত্বকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। হিন্দু ভাইদের আদাব আর মুসলিম ভাইদের সালাম। অন্য ধর্মীয় ভাইদেরকে ওনাদের ধর্ম অনুযায়ী সম্মান জানালাম। আমার নাম কৃতিত্ব। আমার বাড়ি বান্দরবনের দুর্গম পাহাড়ের কোনো এক সাকমা পাড়ায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দিদি সহ আরও অনেকেই। আমাদের পরিবারটা বান্দরবন শহর থেকে এতটাই দূরে, ঠিক এতটাই দূরে, বান্দরবন শহরে আসতে আমাদের সময় লাগতো প্রায় 2 থেকে 3 ঘন্টা। দুর্গম পাহাড়ের অদূরে পাহাড়ের চূড়ায় কোনো এক সাকমা পাড়ায় আমার জন্ম হয়। ছোটোবেলা থেকে আমাদের ওই পাড়াটা এতটাই দুর্গম এলাকায় ছিল যে আমরা হয়তো এরকমও হতো যে 2 থেকে 3 মাসও একবার বান্দরবন শহরে আসা হতো না। আমাদের পাড়ার কিছু মানুষ আছে, শুধুমাত্র তারাই মাঝে মাঝে বান্দরবন শহরে আসতো। আমাদের পাড়ায় এমন মানুষও আছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যারা জন্মের পরে আজ পর্যন্ত বান্দরবন শহরে যায়নি। আমাদের পরিবারটা, আমাদের পাড়াটা সাকমা পাড়ার অন্য পাড়াগুলোর মতো না। দুর্গম পাহাড়ের অদূরে আমাদের পাড়াটা প্রকৃতির মাঝে এমন এক পাড়া, যে পাড়া দেখলে আপনি সত্যিকার অর্থে বান্দরবনের উপকূলীয় মানুষদের, বান্দরবনের পাহাড়ি মানুষদের বাস্তব জীবন বুঝতে পারবেন। আমাদের পাড়ায় কোনো ট্যুরিস্ট আসে না। আমাদের পাড়ায় আমি জন্মের পর থেকে কখনো কোনো পর্যটক আসতে দেখি নাই, কারণ পর্যটকরা আমাদের ওই পাড়ায় আসা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কারণ এত দুর্গম পাহাড়ে কোনো পর্যটক আসতো না। আমি আমার জীবনের গল্পটা আমার শৈশব জীবন থেকেই শুরু করি। আমার শৈশবটা 8-10টা সাকমা ছেলের মতোই কাটতে থাকে। আমার বড় 2 ভাই আর 2 বোন ছিল। আমি তাদের সবার ছোট ছিলাম, এবং ছোট থাকার কারণে দেখা যেত আমার বাবা মা আমাকে একটু অন্যরকম ভালোবাসতো। আমার আব্বা পেশায় ছিল একজন জুম চাষি। বান্দরবন পাহাড়েরই আমার আব্বা জুম চাষ করতো। তার পাশাপাশি পাহাড়ের বিভিন্ন ফল ফলাদি বিক্রি করে অনেক কষ্ট করে আমাদের পরিবার চালাতো। এই পরিবারের ছোট ছেলে হওয়ার পরেও বাবা মা আমাকে নিয়ে স্বপ্ন দেখে যে তারা আমাকে পড়াশোনা করাবে। পড়াশোনার উদ্দেশ্যে তারা তখন আমাকে আমাদের ওই পাড়া থেকে অনেক দূরের একটা পাড়া আছে, সেই পাড়ার মধ্যে আমাকে পাঠাইতো। ওই পাড়ায় একটা ভালো স্কুলের মতো একটা স্কুল ছিল। আপনাদের মতো করে এরকম প্রাইমারি স্কুল না, সরকারি স্কুল না, ওইটা বাল্য স্কুল, মানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো। এবং এই স্কুলটা ছিল একটা গাছের নিচে কালো ব্ল্যাকবোর্ড গাছের সাথে ঝুলিয়ে, ওখানে আমরা মাটিতে বসে পড়াশোনা করতাম। সেটাও ছিল একটা পাহাড়ের উপরে। সে পাহাড়ের উপরে আমি পড়তাম, এবং আমার সাথে সাকমা পাড়ার আরও 2-3টা ছেলেরা যাইতো। সবার সাথে আমরা তখন ওখানে পড়তাম। আমি তখন কিন্তু অনেকটা ছোট নয়, আমার বয়স তখন প্রায় 12 থেকে 13 বৎসরের কাছাকাছি। ওই বয়সে আমি তখন পড়াশোনা করার জন্য সাকমা ওই পাড়ায় যাইতাম। ওই পাড়ায় যাইতে আমাদের পাড়া থেকে সময় লাগতো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো সময় লেগে যেত। যদি আমাদের পাড়ায় কোনো বৃষ্টি না হতো, আকাশ যদি পরিষ্কার থাকতো, পাহাড়ি পথ পরিষ্কার থাকে, তাহলে হয়তো আপনার আধা ঘন্টা কি 40 মিনিটে যাওয়া যায়। আর যদি বৃষ্টি হয় তাহলে যেতে সময় লেগে যেত প্রায় 1 ঘন্টা। এরকম দুর্গম পাহাড় থেকে আরেকটা পাহাড়ে গিয়ে আমি তখন বাল্য স্কুলে পড়াশোনা করতাম। এমন করতে করতে আমি মোটামুটি প্রায়, ওই স্কুলে আবার ক্লাসের সিস্টেম আছে, আপনার বয়স অনুযায়ী আপনাকে একটার পর একটা ক্লাস দিতে এবং নতুন করে আমাদেরকে বই দেওয়া হতো। এবং সেই বইগুলো আমাদের ধর্মীয় বই ছিল, আমাদের ধর্মীয় শিক্ষা ছিল বইয়ের মধ্যে, আমাদের ধর্মীয় ভাষার বই ছিল।
আপনি এটাও শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের পাড়ার কোনো মানুষ বান্দরবন শহরে পড়াশোনা করে না, এবং এই পাড়ায় একটা সময় কেউই বাংলা ভাষায় কথা বলতে পারতো না। সবাই চাকমা উপজাতি ভাষায় কথা বলতো, কেউই বাংলা ভাষায় কথা বলতে পারতো না। তো সেই স্কুলে ভর্তি হওয়ার পরে আমি একটু একটু করে বাংলা ভাষায় কথা বলতে পারি, একটু একটু করে বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা ভাষা তখন আমার আয়ত্তে আসে। তো এমন করতে করতে একটা সময় পড়াশোনার প্রতি আমার একটা এক ধরনের খারাপ লাগা কাজ করতো, আমার পড়াশোনা করতে আর ভালো লাগতো না। এত দূরে পায়ে হেঁটে গিয়ে কাদা বৃষ্টির মাঝে, আমাদের পাহাড়ে তো কোনো রাস্তা নাই, পাহাড়ি কোনো রাস্তা হয় না, ওই পাহাড়ের উপর দিয়ে উঠে তারপরে ওখানে যেতে হয়। একটা সময় আমার ভিতর মনে হলো যে আমার পড়াশোনা করতে ভালো লাগতো না। বাড়ি থেকে বইপত্র নিয়ে বের হতাম আমি স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমি স্কুলে যাইতাম না। স্কুলে না গিয়ে আমাদের পাড়া এবং আমাদের যে পাড়ায় আমি পড়তাম সে পাড়ার মাঝামাঝি একটা জায়গায় ওখানে একটা ছোট টিলা আছে। আমি কি করতাম, ওই ছোট টিলের উপরে গিয়ে বসে থাকতাম, ছোট টিলের উপরে বইপত্র সব কিছু নিয়ে বসে থাকতাম, এবং সেখানে বসে থেকে যখন স্কুল ছুটির সময় হতো যথারীতি, সে সময় আমি তখন বাড়িতে আসতাম। তো আমার বাবা মা তো আর স্কুলে গিয়ে খোঁজখবর নিত না যে আমি ওখানে পড়ি কিনা বা ওখানে যাই কিনা, এইটাতে তো তারা কোনো রকমের খোঁজখবর নিত না। যার জন্য দেখা যায় যে আমি এরকম করে প্রায় অনেকগুলো মাস নয় অনেকগুলো বৎসর কাটিয়ে দিই। এমন করতে করতে আমি প্রথম দিনের কথাটা আপনাকে বলি। একদিন হলো কি, দুপুর ঘনাঘন ছিল, আকাশে প্রচণ্ড রকমের মেঘ ছিল এবং দেখে মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি এসে যাবে। এরকম একটা ভয়ঙ্কর মুহূর্তে আমি তখন পাহাড়ের ওই চূড়ার মধ্যে বসে আছি। পাহাড়ের চূড়ার মধ্যে বসে থাকা অবস্থায় আমি তখন হঠাৎ করে, পাহাড়টা খুব বড় ছিল না, ওই টিলাটা অনেক বড় ছিল না, ছোটই ছিল, মোটামুটি সমতল থেকে একটু উপরে। আমি ওই টিলার মধ্যে বসে আছি, এমন সময় দেখলাম টিলার নিচে একটা সাপ। দুপুরবেলা তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এরকম একটা পরিবেশের মধ্যে আমি দেখলাম একটা সাপ, এবং এই সাপটা কোনো ছোট সাপ নয়, সাপটা একেবারে কালো আকৃতির, মাথার মধ্যে কিছুটা স্বর্ণের কালারের মতো, এরকম কালারের সাপ আমি আর কখনোই দেখি নাই। এই সাপটা কুচির মধ্যে বসে আছে এবং এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, এটাকে কোনো নর্মালি সাপ আমার কাছে মনে হচ্ছে না। সাপটাকে দেখে আমি তখন ভয় পেয়ে যাই। তো আবার কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে, যার জন্য ধরেন পাহাড়ে অনেক পানি জমে আছে, একটু কাদা কাদা হয়ে আছে। আমি তখন করলাম কি, দৌড় দিয়ে একটা লাঠি নিলাম, ওখানে একটা বাঁশও পাইছি, যেহেতু এটা নিচু জায়গা ছিল, অনেকেই সেখানে বসতো, বিশ্রাম নিত আমাদের চাকমা মানুষরা। তো সম্ভবত কেউ এখানে ওঠার সময় একটা বাঁশ ব্যবহার করেছে, ওই বাঁশটা ওখানে পড়েছিল। আমি হাতে তখন বাঁশটা নিলাম, বাঁশটা নেওয়ার পরে আমি ভেবেছিলাম যে আমি কুচিতে যাব এবং কুচিতে গিয়ে সাপটাকে মেরে ফেলবো, এরকম একটা চিন্তাভাবনা, মেরে ফেলবো এবং মেরে আমি সাপটাকে নিয়ে যাব, তারপর আমরা খাবো। আমরা যথারীতি সাপ খাই আমাদের পরিবারে, এবং তো আমি চিন্তা করলাম যে এটা আমি করব। তা আমি তখন করলাম কি, ওই বাঁশটা নিয়ে যখন নিচের দিকে নামতে যাব, এমন সময় ওই ছোট টিলা থেকে নামার সময় আপনার তো কাদা ছিল, পাহাড় তো বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, খুব কাদা জমেছিল। তখন হলো কি, আমি পিছলে পড়ে যাই, এবং পিছলে পড়ে গিয়ে কি হয়, বাঁশটা আমি এরকম বাঁশটা দিয়ে খুঁটি দিতে যাই, তখন বাঁশটা আমার হাত থেকে ফসকে যাওয়ার পরে আমি ওই টিলা থেকে আপনার কাদাতে হচট খেয়ে পড়ে আমি ডিরেক্টলি একদম সোজা ওই সাপটার সামনে গিয়ে পড়ি। এমনভাবে সাপের সামনে গিয়ে পড়ি, সাপটা ঠিক আমার মুখের কাছে, আমি এখানে, সাপটা একদম আমার চোখের সামনে। আমার তখন হাত পাগুলো কোনো কাজ করতেছিল না, ভয় পেয়ে যায়, প্রচণ্ড রকমের ভয়ে আমার হাত পাগুলো তখন আটকে আসছিল, আমার হাত পা কাজ করতেছে না। একটা পর্যায়ে দেখলাম কি, এই সাপটা ঠিক যেখানে বসেছিল ওখানেই বসে আছে। ও চাইলে আমাকে 1 সেকেন্ডের মধ্যে সবল বসিয়ে দিতে পারতো, তো আমাকে সবল বসালো না। এমনভাবে আমার দিকে তাকিয়ে আছে, আমার কাছে মনে হয় যেন এটা কোনো মানুষ। তার চোখগুলো স্বাভাবিক সাপের চেয়েও আরও অনেক বড় ছিল। আমি তখন কিছুটা ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমি সাপটার আর কোনো কিছু না করে, যেহেতু আমার দিকে তাকিয়ে আছে, আমি আস্তে আস্তে করে এরকম করে গোট দিয়ে একপাশে চলে আসলাম। সেখান থেকে আমি তখন দৌড়ি আবারও টিলার উপর উঠে গেলাম, এবং টিলার উপর উঠে আমি দেখি সাপটা একইভাবে ওখানে বসে আছে, ওটার কোনো এক্সপ্রেশন নাই। এই যে আমি ওখানে হচটকে বললাম, তার সামনে গেলাম, সে আমাকে সবলও দিল না, ওখান থেকে চলেও গেল না। আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে কী ব্যাপার, আমি পাহাড়ে জন্ম হয়েছি, আমি একজন পাহাড়ি ছেলে, আমার জন্ম থেকে আমরা সাপ ধরি, সাপ খাই, কিন্তু এরকম দৃশ্য তো আমি আর কখনোই দেখি নাই। এরকমভাবে একটা সাপ তার সামনে যাওয়ার পরেও আমাকে কামড় দিল না, আমাকে সবল দিল না। বিষয়টা আমার কাছে পুরো অবাক লাগলো।
এরপরে আমি এই সাপটার কোনো ক্ষতি করলাম না, এবং ক্ষতি না করে ওখান থেকে আমি চলে আসছি। মানে চলে আসে যথারীতি রাত্রেবেলা ঘুমিয়ে যাই। পরের দিন আবারও বইপত্র নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাল্যশিক্ষারও স্কুলে না গিয়ে আমি আবারও সেই জায়গাটার মধ্যে গিয়ে বসি। যে জায়গাটা গিয়ে বসতাম বইপত্র নিয়ে, ওই জায়গাটার মধ্যে বসি। অদ্ভুত বিষয় হচ্ছে আমি সেদিনও এই সাপটাকেই সেম জায়গায় আবারও দেখতে পাই। দেখি কি সাপটা ওই দিনও ওখানে বসে আছে, এবং একইভাবে ঠিক গতকালকে আমার দিকে যেভাবে তাকিয়েছিল একই দৃষ্টিতে আজও একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে দেখে চিন্তা করতেছি, ইয়াল্লাহ এটি কেমন সাপ, আমি না বুঝলাম না। একটা সময় আমি তখন তারে ঢিল মারলাম যাতে ওখান থেকে চলে যায়। পাহাড়ে অনেক ঢিল ছিল, ঢিল ছুঁড়ে মারলাম। এই ঢিলগুলো তার গায়ে পড়ে, কিন্তু তারপরও সে যায় না। মানে ঢিলগুলো তার গায়ে পড়তেছে, এরপরও সে আর ওখান থেকে যায় না। অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ওটা যায় না কেন? ঢিলগুলো ছুঁড়ে মারলাম তারপরেও যায় না, তো চলে যাওয়ার কথা। সাপকে মূলত আঘাতগুলো দিয়ে সে চলে যায়, তো ওটা তো যায়ও না, আমার কাছেও আসে না, ওখানেই দাঁড়িয়ে থাকে। তো ওই দিন আমার ভিতরে একটা ভয় ঢুকে গেল। আমি তারপরও যতক্ষণ পর্যন্ত ছিলাম এই সাপটা ততক্ষণ পর্যন্ত ওখানে ছিল। একটা পর্যায়ে আমি তখন চলে আসি বাড়িতে। ওই দ্বিতীয় দিনও কেটে যায়, এবং তৃতীয় দিন আমি যখন আবারও ওখানে যাই, এবং ওখানে যাওয়ার পরে আমি দেখতে পাই ওই সাপটা আবার ওখানে ওই জায়গার মধ্যেই আছে। তখন আমি চিন্তা করতেছি, কিরে এটা আজও যায় না কেন, মানে আজও কেন যায় না? এবং এমন একটা অবস্থার মধ্যে আমি তখন হাত দিয়ে তার ইশারা দিলাম, মানে ছোট বাচ্চাদের যেরকম হাত দিয়ে ইশারা দেয় না কাছে আসার জন্য, আমি ওরকম করে কাছে আসার জন্য ইশারা দিলাম। এবং ইশারা দেওয়ার পরে দেখলাম কি এটা নিচ থেকে আমার দিকে আসতেছে। যখন নিচ থেকে আমার দিকে আসতেছে আমি তখন ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে দৌড়ে ওখানে একটা গাছ ছিল, ওই ছোটো টিলে একটা গাছ ছিল, আমি গাছের উপর উঠে গেলাম। গাছের উপরে ওঠার পর আমি দেখলাম এটা আমার ওই যে আমার ব্যাগ যেখানে রাখা, বই যেখানে রাখা, ওইখান পর্যন্ত আসছে। এসে মানে এরকম মাথা ডুলিয়ে গাছের দিকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখনও বুঝতে পারলাম না কি ব্যাপার, এটা এরকম করতেছে কেন। আমি ওইখানে মানে আমি ওইখান থেকে নামতে পারতেছি না। আপনি বিশ্বাস করেন একটা পর্যায়ে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় বিকেল হয়ে যাচ্ছে, আমি ওখানে গাছের উপরেই বসে আছি, ওটা যায় না। এক পর্যায়ে আমি হাত দিয়ে যখন বলতেছিলাম এখান থেকে যা যা এখান থেকে, দুইবার যখন এটা বললাম আমি কিছুক্ষণ পরেই দেখতে পেলাম যেটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে। এবং যতক্ষণ পর্যন্ত আমি তাকে যাইতে না বলছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ও যায় নাই। মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু ও যায় নাই যতক্ষণ পর্যন্ত আমি বলছি যে তুই এখান থেকে চলে যা, যায় নাই। আমার কাছে তখন ভীষণ অবাক লাগলো। অবাক লাগার পরে কি হলো জানেন, আরেক দিন এভাবে কেটে গেল, ওই দিনও চলে গেছে। এরপরে আমি আবারও আরেকদিন এখানে আসছি, ওই দিনও মেরে সাপটারে দেখি না। এটা প্রায় তৃতীয় বা চতুর্থ দিনের ঘটনা। আমি সাপটাকে আর ওখানে দেখি না, ওই জায়গার মধ্যে সাপটা নাই। না থাকার পরে আমি তখন ওকে দুঃখু বলে ডাকতাম। মানে এমনি আমার কাছে মনে হলো আমি বেশিরভাগ প্রাণীদেরকে, বন্য প্রাণীদেরকে দুঃখু বলে ডাকি। তাই আমি বললাম যে মানে আমাদের বাসায় বলতেছিলাম যে দুঃখু কই, দুঃখু কই। 2-3 বার ডাক দেওয়ার পরে আমার কাছে মনে হলো অলৌকিকভাবে এই সাপটা ওই জায়গার মধ্যে আবার চলে আসছে। যে কুচির মধ্যেও বসে থাকতো ওই কুচির মধ্যে আবারও। এবার তো আমি আরও মানে এই সাপটা নিয়ে তখন আমার ভিতরে এক অন্যরকম কৌতূহলের জন্ম হলো যে না, এটা আসলেই কোনো সাপ নয়। এবার আমি ইশারা দিলাম এদিকে আয়, এবং মানুষের মতো যখন আমি বললাম এদিকে আয়, হাতে ইশারা দিলাম, ও আসতেছে, মাঝ বরাবর আসতে। আমি বলি দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানেই দাঁড়িয়ে গেল। আমার কাছে তখন অবাক লাগলো, আরে এটা কীভাবে সম্ভব। এবং ওই দিন আমার খাবার ছিল, আমার মা আমাকে খাবার দিয়েছিল। তো আমি তখন করলাম কি, সাপ মূলত ওইসব খাবার খায় না, যেমন ভাত আমাদের হচ্ছে সিজলিং মানে ঝাল মরিচা, এরপরে আপনার ওই যে আপনার যে কলা গাছ দেখেন, ওই যে কলা গাছের মানে খাল দিয়ে আমরা হচ্ছে ভাত দিয়ে তারপর হচ্ছে মরিচ দিয়ে খাই। তো কলা গাছের ছাল তো মানে সাপে খাওয়ার কথা না, ভাতও তো আর সাপে খায় না, এবং মরিচ তো খাওয়ার প্রশ্নই আসে না। এই খাবারগুলো আমি তখন তার দিকে ছুঁড়ে মারলাম, হাত দিয়ে এভাবে ঢিল মারার মতো ছুঁড়ে মারলাম। এখন ছুঁড়ে মারার পরে যেটা হইলো, আমি দেখলাম ওইগুলো খাচ্ছে, ভাতটাকেও খাচ্ছে, এবং ওই যে কলা গাছের যে সালটা ছিল ওই সালটাকেও চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য চেষ্টা করতেছে। রীতিমতো এই দৃশ্য দেখার পরে আমার চোখ দুটো কপালে উঠে গেল। কি এটা কোনো সাপে তো খাওয়ার কথাই না, সাপ তো এই ধরনের খাবার কোনো দিনও খাবে না, এটা কিভাবে খাচ্ছে। আমি যতই তার দিকে তাকাচ্ছি আমি ততই অবাক হয়ে যাচ্ছি। অদ্ভুতভাবে আমি ওর দিকে তাকিয়ে আছি, এই খাবার ও কেমন করে খাচ্ছে। এই খাবার তো ওর খাওয়ার কথা না, ও তো এই খাওয়ার মতো সাপ না। এবং এরপরে আমি প্রতিনিয়ত ওখানে আসতাম, ও আমার কাছাকাছি এসে বসে থাকতো। মানে
আমার কাছে তখন মনে হতো যে ও মনে হয় আমার খুব ভালো একটা বন্ধু। কখনোই আমাকে সবল দিত না, এরকমও হতো যে আমি বসে আছি, ও আমার পাশে এসেও মাঝে মাঝে বসে থাকতো। আমি এক জায়গায় বসে আছি, আমার পাশাপাশি এসে বসে থাকতো। কোনো সময় আমাকে সবল দেওয়া তো দূরের কথা, আমাকে একটু ভয়ও দেখায় নাই। আমি কখনো একটু ভয়ও দেখায় নাই, আমি কখনো একটু ভয়ও পাই নাই। এমন করে দিনের পর দিন কাটতেছে। আমি বাসা থেকে কোনো খাবার নিয়ে গেলে আমি ওরে দিতাম, ও খাইতো। মাঝে মাঝে পানি নিয়ে যেতাম ওর জন্য, মাঝে মাঝে দুধ নিয়ে যাইতাম। আমাদের গাভী ছিল, গরু ছিল, তো ওইটার দুধ দিত, মাঝে মাঝে দুধ নিয়ে যাইতাম। দুধ নিয়ে যাইতাম, বিভিন্ন ধরনের কলা নিয়ে যাইতাম, বা সাপেদের যে খাবার হয় ওই খাবারগুলো আমি নিয়ে যাইতাম, এবং এগুলো নিয়ে যাওয়ার পরে ওইগুলা খাইতো। আমি দিতাম, ঠিক যেভাবেই দিতাম এভাবেও খাইতো, একেবারে পোষা প্রাণীর মতো। একটা পোষা প্রাণী যেরকম মালিকের খাবার খায়, একইভাবে আমি যখন খাবার দিতাম ও খাবারগুলো খাইতো। তার ভিতরে ওরকম কোনো কাজ করতো না যে আমি একটা মানুষ, তাকে আমরা তো মূলত সাপ খাই, সে আমি তার ধরে খেয়েও ফেলতে পারি, এমনটা কোনো ভয় কিন্তু তার মাঝে কাজ করে না। দুর্গম পাহাড়ে ওই ছোট্ট টিলার উপরে আমি তখন বসে থাকতাম, আমার পাশাপাশি সাপটাও বসে থাকতো। হিমেল বাতাসের মধ্যে প্রকৃতি যেন আমার সাথে এক অন্যরকম ভাষায় কথা বলতো। এই সময়গুলো ওই জায়গায় না গেলে কখনো উপভোগ করা যাবে না। এবং এরকম করে সময়গুলো কাটতেছে, এরকম করতে করতে বেশ কয়েকটা মাস পরে হঠাৎ করে আমার মায়ের একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা হচ্ছে এরকম, আমার মায়ের পেটের ব্যথা, তীব্র পেটের ব্যথা। তো আমরা তো হচ্ছে পাহাড়ি মানুষ, আমাদের তো ওরকম কোনো ভালো এমবিবিএস ডাক্তার বা বড় ধরনের কোনো ডাক্তার আমাদের পাড়ায় নাই। আমাদের পাড়ায় যে আছে সে হচ্ছে কবিরাজ, বিভিন্ন ধরনের আপনার গাছের ছাল বাকল এবং গাছের রস দিয়ে ওষুধ বানিয়ে দেয়। তো উনি ওষুধ বানিয়ে দিল, এই ঔষধ আমার মাকে আমরা খাওয়ালাম, বাট মায়ের ভিতরে কোনো পরিবর্তন নাই। ওষুধ খাওয়ানোর পরে আমার মা একটুর জন্য ভালো হলো না, আমার মায়ের অবস্থা আরও খারাপের দিকে চলে গেল। আমার আম্মা আরও বেশি অস্বস্তি বোধ করতে শুরু করলো, এবং এমন একটা অবস্থা আমার মায়ের হয়ে গেল যে আমার আম্মা একটার সময় বিছনা থেকে আর উঠতে পারে না। আম্মা যখন বিছনা থেকে উঠতে পারে না, আমি তখন আর স্কুলে যাই না, আমি আম্মার সেবা যত্নই করি, যেহেতু আমি পরিবারের সবার ছোট। আমি আম্মার সেবা যত্ন করি, আমি ঘরে রান্না বান্না করি, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ওষুধপত্র থেকে শুরু করে যা লাগে, ওষুধ বলতে যে আপনার কবিরাজি যে ওষুধগুলা, এগুলো আমি মাকে খাওয়াচ্ছি। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার মায়ের অবনতি ঠিক ততটাই হচ্ছে। এখন আর আমি ওই পাহাড়ের ওখানে যেতে পারি না, ওই যেখানে আমি যাইতাম, ওই যে টিলার উপরে বসে থাকতাম, ওই টিলাতে আমি এখন আর যাই না মায়ের এই খারাপ অবস্থা দেখার পরে। এরপর আমি চিন্তা করলাম কি করা যায়, আমার মাকে কিভাবে সুস্থ করা যায়, মাকে কিভাবে ভালো করা যায়। কোনো চিন্তা ভাবনা কোনো কিছুতে আমি তখন কুল পাচ্ছিলাম না। একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, আমার বাবার সাথে কথা বললাম, ভাইদের সাথে কথা বললাম, আমার আম্মাকে আমরা সদরে নিয়ে যাব, রংপুর সদরে নিয়ে, আপনার বান্দরবনের সদরে নিয়ে যাব। পরে ওই পাহাড় থেকে আম্মাকে বাঁশে করে, বাঁশের মধ্যে আপনার কাপড় পেঁচিয়ে ওইটার মধ্যে আম্মাকে রেখে, কখনো কাঁধে করে, কখনো মাথায় করে, কখনো ঝুড়িতে করে, প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো দুর্গম ওই পাহাড় থেকে আম্মাকে তখন বের করে আনি। এই জীবনে প্রথম আমার বান্দরবন যাওয়া, এর আগে আমি আর কখনোই বান্দরবন সদরে যাই নাই, এই প্রথম বান্দরবনে যাওয়া। আমরা চাকমা ভাষায় কথা বলতে, আমরা বাঙালি ভাষায় কথা বলতে পারতাম না। আমরা প্রায় পুরোটা রাস্তায় হেঁটে হেঁটে বান্দরবন শহরে আসি। আসার পরে মাকে তখন আমরা সদরে নিয়ে যাই। সদর হসপিটালে ডাক্তার আমার মাকে দেখে, উনিও চাকমা ছিলেন, মৈতন ছিলেন। তো মৈতন তখন আমার মাকে দেখে, এবং দেখে উনি বলে যে আমার মায়ের তেমন কোনো রোগ নাই। অনেক পরীক্ষা নিরীক্ষা করে, আমরা ওই রাতে হসপিটালে থাকি, সকালবেলা রিপোর্ট বের হয়, বাট আমার মাঝে কোনো রোগ খুঁজে পাওয়া যায় না, যে তার পেটে এমন কোনো রোগ পাচ্ছে না। তো তিনি তখন বললে একটা কাজ করো, ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, বড় হসপিটালে নিতে আমাদেরকে বলল। তা আমাদের যে আর্থিক অবস্থা বা আমাদের যে টাকা পয়সার অবস্থা, মাকে তো আমরা বড় কোনো হসপিটালে নিতে পারবো না। জুম চাষ করি, পাহাড়ের ফল ফুল বিক্রি করি, পাহাড়ে চাষাবাদ করে আর কয় টাকায় বা ইনকাম করা যায়। তো আমরা যে বান্দরবন সদরে নিয়ে আসছি, এইটার খরচ বিহার করা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে। পাহাড়িদের জীবন, পাহাড়িদের অসুস্থতা, পাহাড়িদের জীবনযাত্রা, এগুলো পাহাড়িদের সাথে না মিশলে কখনো বোঝা যাবে না। অনেকেই বলে সরকার আমাদেরকে রেশন দেয়, আমাদেরকে টাকা পয়সা দেয়। সরকার আমাদেরকে মূলত কী দেয়, যারা চাকমা আছে এরাই জানে। 3 মাসে হয়তো একবার আমাদেরকে রেশন দেয়, তাও আবার অনেকভাবে রেশন কেটে নেয়, যেটা তারা আমাকে দেয় তার থেকে অনেক বেশি আমাদের কাছ থেকে নিয়ে নেয়। এগুলো হয়তো বলতে গেলে অনেক কথা, যাই হোক নাই বলি, তারপর আমরা সরকারের উপর সন্তুষ্ট। একটা পর্যায়ে তখন আমরা মাকে নিয়ে পরের দিন আবারও চলে আসলাম আমাদের পাড়ায় সারা রাত আমরা হেঁটে হেঁটে প্রায় সকালবেলা পাড়ায় এসে পৌঁছাই। পাড়ায় আসার পরে আম্মার দিকে তাকে আমার তখন খুব খারাপ লাগতো, আম্মার জন্য অনেক কষ্ট হতো যে কী করব, কোনো কিছুই বুঝতে পারি না। এবং ঈশ্বরের কাছে আম্মার জন্য
আমার জন্য মুক্তি চাই, ঈশ্বর যেন আমার আম্মাকে ভালো করে দেয়, ঈশ্বরের কাছে কান্নাকাটি করি, কিন্তু কোনোভাবেই আমার আম্মাকে আমি আর ভালো করতে পারতেছি না। দিন যত সামনের দিকে যাচ্ছে আম্মার শরীরের অবনতি ঠিক ততটাই খারাপ হয়ে যাচ্ছে। পাড়ার সবাই তখন আমার আম্মার জন্য কান্নাকাটি করতে শুরু করে। আমাদের পাড়ায় আমার আম্মার সবার বয়সে বড় এবং আম্মার সবাইকে অনেক ভালোবাসতো। পাড়ায় প্রত্যেকের সাথে আমার আম্মার একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে সবাই তখন আমার আম্মাকে ভালোবাসে, আম্মার জন্য কান্নাকাটি করে। আপনাদের ধর্মে যেরকম মিলাদ পড়ায়, আমাদের ধর্মে বলে এরকম, মানে প্রসাদ দিতাম, আমরা পূজা দিতাম, কিন্তু আম্মাকে আর ভালো করতে পারি না, কোনোভাবে আমার আম্মার ভালো হয় না। এভাবে দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। একদিন আমার মনটা ভীষণ রকমের খারাপ, হঠাৎ করে আমার দুঃখের কথা মনে পড়লো, মানে ওই সাপটার কথা মনে পড়লো। এবং মনে পড়ার পরে আমি একদিন কী করলাম, এমনিই পাহাড়ের ওই দিকে গেলাম, মানে টিলার ওই দিকে গেলাম। আমি তো জানি এতদিন পরেই সাপ এখানে আর থাকার কথা নয়। অবাক বিষয় হচ্ছে, আমি ওই টিলার ওখানে যাওয়ার পরে আমি সাপটাকে আবার ওখানে দেখতে পেলাম, মানে যেখানেও থাকে ওইখানেও একইভাবে। আমাকে দেখার পরে আমি কান্না করতেছি, ওইখানে বসে বসে, ওই জায়গায় বসে কান্না করতেছি, ওইখানে আছে সাপটা, ওইখানে আছে। আমি তখন জানি না যে কেন আমার ভিতর থেকে এটা চলে আসলো বা কেন এটা মনে হলো, আমি মানে আসলেই জানি না। আমার ভিতর হঠাৎ মনে হলো, আমি ওকে বলতেছি, দুঃখু আমার মা তো অনেক অসুস্থ রে, আমার মা তো মরে যাবে। আমি এরকম করেই বলছি, আমার মা তো মরে যাবে। আমাদের বাসায় বলতেছি আমার মা তো মরে যাবে, সদর হসপিটালে নিয়েও তো মাকে বাঁচাতে পারলাম না, দুঃখু আমার মাকে বাঁচানোর কোনো উপায় কি আছে? বিশ্বাস করবেন, শুধু এই কথাটাই বলছিলাম। এবং এইটা বলার পরেই সাপটা তখন চলে গেল। এবং যাওয়ার সময় আমার কাছে যেটা মনে হলো, যে মনে হয় আমার জন্য কিছু আনতে যাচ্ছে, মানে মনে হলো যেন আমার জন্য কিছু একটা আনতে যাচ্ছে, এরকমটা মনে হলো। তো কই চলে গেল এইটা কিন্তু আমি আর দেখলাম না। অনেকক্ষণ আমি ওখানে বসে আছি। যখন আমি চলে যাব, আমি তখন দেখতে পেলাম যে সাপের মুখে করে একটা গাছের ঢাল নিয়ে আসছে, একটু বড় না, এই সাইজের হবে, এরকম একটা সাইজের একটা গাছের ঢাল ও মুখে করে নিয়ে আসছে, কামড় দিয়ে নিয়ে আসছে। এসে এটা উনি আমার কাছে আসতেছে, আমি তখন ওখানে দাঁড়িয়ে আছি, মানে ওখানে বসে আছি। আমার ঠিক সামনাসামনি আসার পরে গাছের ওই ঢালটা রেখে ও পিছনের দিকে চলে গেল। তো গাছের ঢালটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে এটা কোন গাছ বা এই গাছের ঢালও কেন দিল, আমি তখন বুঝতে পারলাম না। বুঝতে না পারার পরে আমাদের পাড়ায় তখন যিনি কবিরাজি করতো আর কি, আমি এই ঢালটা নিয়ে ওনার কাছে গেলাম। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। ওই টাইমে আমি ওই দাদার কাছে গেলাম, দাদাকে নিয়ে বললাম যে দাদা এটা কোন গাছের ঢাল বা এই গাছটা আপনি চিনেন কিনা? উনি এটা হাতে নিয়ে বললো, এটা তুমি কই পাইছো, কোথায় পেয়েছো? আমি বললাম দাদা কোথায় পাইছি এটা তো বলা যাবে না, আপনি আগে আমাকে বলেন যেটা কি। উনি বলে এটা এমন একটা গাছের ঢাল যেটা সাধারণত আমরা এত বৎসর ধরে পাহাড়ে বসবাস করি, আজ থেকে বহু বছর, ধরো 100 বছর আগে পাহাড়ে এই গাছটা ছিল, 100 বছর আগে পাহাড়ে এই গাছটা ছিল, এখন আর এই গাছটা নাই। এটা তো কোনো মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয়, এটা তুমি কোথায় পাইছো? আমি বললাম দাদা এটা দিয়ে কি আমার মাকে ভালো করা যাবে? বলে তা জানি না তোমার মাকে ভালো করা যাবে কি না, তবে এটা একটা মহা ওষুধ। একটা কাজ করো, এই গাছের ঢালের অর্ধেক অংশ চিবিয়ে, মানে রস বের করে, বা এই গাছের সালটা, মানে ওই একটা ঢালের অংশ সাদা পানিতে ভিজিয়ে, ঝর্ণার পানিতে ভিজিয়ে তোমার মাকে খাইয়ে দাও, হয়তো তোমার মা ভালো হতে পারে। এই কথা আমাকে দাদা বলল। এবং দাদা বলার পরে দাদা আমাকে অর্ধেকটা কেটে দিল, বাকি অর্ধেক উনি রেখে দিল। অর্ধেক নিয়ে আমি তখন পানিতে ভিজে আমার মাকে খাওয়াই দিলাম। আপনি বিশ্বাস করেন কিনা জানি না, আমার মাকে খাইয়ে দেওয়ার খানিকটা বাদেই আমার মায়ের ভিতরে হঠাৎ পরিবর্তন শুরু হলো। মানে মনে হলো যেন আগুনের মধ্যে যেরকম হঠাৎ করে যদি আপনি পানি ঢেলে দেন আগুন যেমন নিভে যায়, ঠিক তেমনি মনে হলো যেন মুহূর্তের মধ্যে আমার মায়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার মায়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার আম্মা হঠাৎ করে বলতেছে আমার পেট জানি কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে, আমার পেটের ভিতরে কেমন শীতল অনুভব হচ্ছে, আমার মনে হয় যে আমার পেটের ব্যথা মনে হয় ভালো হয়ে গেছে। আমি তখন বললাম যে কি বলো তুমি? মা আমাকে বলি তুই আমাকে এটা কিসের পানি খাওয়ালি, এবং এই পানি খাওয়ার পর আমার এরকমটা কেন মনে হচ্ছে? এবং এরপরেই মানে ওই রাতে, মানে যে রাতে আমি মাকে এটা খাওয়াই, সে রাতেই সকালবেলা মা উঠে আমাকে বলতেছে যে মায়ের পেটে আর কোনো ব্যথাই নাই, মায়ের ওই পেটের ব্যথা পরিপূর্ণভাবে সেরে গেছে, সম্পূর্ণভাবে সেরে গেছে। আমি তখন দৌড়িয়ে দুকুর কাছে গেলাম এবং ওই ছোট্ট টিলায় উঠে আমি তখন দেখলাম যে ও তখন ওই জায়গায় আসে, ওই জায়গায় আছে। আমার কাছে মনে যেন হাসতেছে, মানে আমার দিকে তাকিয়ে মনে হয় হাসতেছে। এত ভালো লাগছে ভাই, আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আমি ওর দিকে তাকিয়েছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। এরকম করে আমি প্রায় প্রতিদিন ওখানে যাইতাম, ওই ছোটো টিলাতে যেতাম, আমি দুকুকে দেখতাম, ওর সাথে কথা বলতাম, আমার সব কথাও বুঝতে পারতো। আমি যখন যেটা বলতাম ও আমার সব কথাই শুনতো, আমি যেটা করতে বলতাম ও সেটাই করতো। এরকম করে কয়েকটা দিন কাটার পরে ওই যে কবিরাজ যিনি দাদা ছিলেন আমাদের এলাকায়, উনি আমাকে একদিন
রাতের বেলায়, রাত্র তখন আনুমানিক প্রায় 8টার মতো বাজে, আমি ঘরে, আমাকে ডেকে নিল ওনাদের পাড়ায়, মানে ওনাদের ওই আপনার ঘরে ডেকে নিল, ওনাদের একটা ঝুমঘর আছে, ঝুমঘরে ডেকে নিল আমাকে। ঝুমঘরে ডেকে নেওয়ার পরে ওখানে দেখলাম একজন দরবেশের মতো একটা লোক বসে আছে। ওই লোকটা সম্ভবত মুসলমান হবে, এরকম টুপি টাপা পরা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। তো আমাদের পাড়ার মধ্যে এরকম লোক আমি এর আগে আর কখনোই দেখি নাই। এইরকম চেহারার লোক, এরকম লোক আমাদের পাড়ায় এর আগে আমি আর একবারের জন্যও দেখি নাই। এই লোকটাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, এই লোকটা কে, আর আমাদের পাড়ায় বা কী করছে। আমি তখন কবিরাজ দাদাকে জিজ্ঞেস করলাম যে দাদা উনি কে? বলে উনি একজন কবিরাজ, অনেক দূর থেকে এসেছে, আমার বন্ধু। আমি বললাম আপনার বন্ধু, উনি মুসলিম? বলে হ্যাঁ মুসলমান, ওনার বাড়ি চিরং শহরে। তা আমি বললাম আপনার কাছে এসেছে তো আপনি আমাকে কেন নিয়ে আসলেন? উনি যেহেতু কবিরাজি করে, মাঝে মাঝে ওষুধের জন্য উনি চট্টগ্রাম শহরে যায়, ওখানকার অনেক মানুষের সাথে ওনার পরিচয়, বললাম ওনার বাসায় বেড়াইতে আসছে। তাই বললাম আপনার বন্ধু, আপনি তো আমাকে এখানে কেন ডেকে আনছেন বা আমাকে আনার কারণ কি? তখন না ওই গাছের যেই ঢালটা ছিল এটা একটা বোতলের মধ্যে ঢুকিয়ে উনি মুখ বন্ধ করে রাখে। আমাকে বোতলটা দিল, হাতে দিয়ে বলতেছে গাছের ওই ঢালটাকে চিনতে পেরেছো? আমি বললাম যে না দাদা, আমি তো চিনতে পারিনি। বলে মনে আছে বেশ কিছুদিন আগে তুমি এই ঢালটা আমাকে দিয়েছিলে, অর্ধেক আমি তোমার মাকে পানিতে ভিজিয়ে খাওয়াইতে বলছিলাম। আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে আছে, এটা তো আমি আমার মাকে খাওয়াইছি, আমার মা ভালো হয়ে গেছে। দাদা তখন আমার বলতেছে কৃতিত্ব, এই ঢালটা তুমি কোথায় পেয়েছো আমারে বলে। আমি বললাম যে দাদা কোথায় পেয়েছি এটা কি জানা খুব জরুরি? আমার বলে হ্যাঁ, এই ঢালটা তুমি কোথায় পেয়েছো এটা আমাকে একটু বলো। তাই আমি বললাম দাদা এটা তো পাহাড়ের ভিতরে পাইছি, এটা তো আর আমি আপনাকে কোথায় পাইছি তা তো আর বলে না, ওইখানে পাহাড়ের ভিতরে পাইছি। পরে আমাকে বলো আচ্ছা ঠিক আছে, আমি সকালবেলা আমি আর আমার বন্ধু তোমার সাথে যাব, এটা কোথায় পাইছো এটা আমাকে একটু দেখাবা। তো আমি তো আর দাদার সামনে আর এটি নিয়ে কোনো কথা বলতে পারি না, সাপের কথা বললে তো এটা আরও খারাপ দেখায়। এই জন্য আমি আমার বন্ধুর কথা দুপুর কথা না বলে আমি যে ঠিক আছে। পরে আমি দাদার কাছ থেকে বিদায় নিয়ে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পরে আমাদের বাসায় তো আসলে ইলেকট্রিসিটি নেই, আমাদের এলাকাতে কোনো কারেন্টের ব্যবস্থা নেই, আপনার কোনো কারেন্ট নেই। আমরা শুধুমাত্র যে কেরোসিন তেলের যেই কুফিগুলো হয়, কুপি বাতি হয়, আমরা কুফি বাতি দিয়েই চলতাম। আর রাতের বেলায় ওই কুফি বাতি আর কেরোসিন দিয়ে মশাল জ্বালিয়ে আমরা রাতের বেলায় ঘুমাতাম, যাতে বন্য প্রাণীরা আমাদের পাড়াতে অ্যাটাক করতে না পারে। মশাল জ্বালিয়ে আমাদের যিনি পাড়া কারবারি আছে, আপনাদের এলাকায় যেরকম সর্দার বলে, আমাদের এলাকাতে বলে পাড়ায় কারবারি, তো আমাদের ওই পাড়ার যে কারবারি থাকে উনি আমাদের পাড়া পাহারা দেয়। যাই হোক, এরপরে হলো কি রাতটা কেটে গেল। সকালবেলা ওই দাদা আমাদের বাসায়, সাথে ওনার বন্ধু সহ। আমি ঘুমিয়ে আছি, আমার এই ঘুম থেকে উঠেই ফেলো, কৃতিত্ব উঠো। উঠার পর আমার বললো কৃতিত্ব চলো, তুমি এটা কোথায় পেয়েছো, আমাকে নিয়ে চলো। এখন আমি কি বলবো, আমি তো বুঝতে পারতেছি না। পরে আমি দাদার সাথে হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত গেলাম। এখন আমি তো একবার বলতেছি দাদা এটা এখানে পাইছি, আবার বলো ওখানে পাইছি, এরকম করে এক একবার এক এক জায়গার কথা বলি। প্রায় দুপুর পর্যন্ত ওনাদের সাথে ঘুরি। ঘোরার পরে ওনার সাথে যে লোকটা ছিল ওই লোকটা খুবই চালাক ছিল, অতিরিক্ত চালাক ছিল। থাকার পরে আমারে বললো যে তুমি আসলে কোথায় পেয়েছো সত্যি করে বলো। আমি বললাম দাদা এখানেই কোথায় জানি পাইছি, ঠিক মনে পড়তেছে না। আবার ওই লোকটা যে আমার দাদার কাছে আসছিল, আমাদের কবিরাজ দাদার কাছে আসছিল, উনি আবার আমাদের ভাষায় কথা বলতে পারতো। ওনাকে দেখে মনে হলো যে তুমি সম্ভবত আমাদের ভাষারই কোনো একটা মানুষ, বা আমি জানি না, কিন্তু আমাদের ভাষায় কথা বলতে পারতো। সচরাচর বাঙালি মানুষরা তো আমাদের ভাষায় কথা বলতে পারে না, যারা বাঙালি আর কি। উনি দেখে আমাদের ভাষায়ও টুকিটাকি কথা বলতে পারে। একটা পর্যায়ে ওখান থেকে আমরা তখন বিদায় হয়ে চলে গেলাম। চলে যাওয়ার পরেই দাদা করলো কি, আমি তখন আবার ঘরে চলে গেলাম, ভাবলাম বিষয়টা আমার এখানেই শেষ। সন্ধ্যার পরে দাদা পূজা শেষ করে আবার আমাদের ঘরে এসে আমার ডাকলো, কৃতিত্ব আয় আমাদের ঘরে আয়। আমি তখন ঘরে ডেকে নিল। ডেকে নেওয়ার পরে আবার যাওয়ার সময় আমার আম্মাকে বলে দিল, কৃতিত্ব যদি রাতে না আসে তুমি ঝুমঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে যাও, কৃতিত্ব আমার সাথে থাকবে। দাদা এটা বলে গেল। তো এই দাদা যেহেতু আমাদের এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ, শিক্ষিত মানুষ, তো আমার আম্মা দাদার কাছে থাকলে তো ভালোই। মা বললো ঠিক আছে। দাদার কাছে যাওয়ার পরে দাদা তখন আমার বললো বসিয়ে যে কৃতিত্ব তুমি কি এটা কে দিয়েছে? আমি বললাম দাদা কে দিবে, আমি তো বললাম এটা আমি পেয়েছি। উনি বলে তুমি যদি এটা পেয়ে থাকো তুমি তো কোনো গাছ থেকে উঠে আনছো, তাই না? আমি বললাম হ্যাঁ। উনি বলে এই গাছটা ছোট কোনো গাছ না, তুমি যে ঢালটা এনেছো এটা অনেক বড় একটা গাছ, এটা বিশাল বড় গাছের একটা ঢাল, এটা ছোট কোনো গাছ না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাছটা আমাদের বান্দরবনে নাই, আমাদের পাহাড়িতে এই গাছটা নাই। এটাতেই তুমি আমাদেরকে যে সারাদিন ঘুরিয়েছো, এটা ছোট গাছ এখানে ওইখানে বলে আমাদেরকে ঘুরিয়েছো, এটা মিথ্যে কথা। এই গাছটা অনেক বড় একটা গাছ, এবং যে ঢালটা তুমি এনেছো এটা একদম উপরের ঢাল, অনেক উপরের, এবং এইটা বান্দরবনের কোনো গাছ নয়।
আমি বললাম যে না দাদা, এটা বান্দরবন থেকেই তো আমি নিয়েছি, আমি তো আপনাকে দেখিয়েছি। উনি বলে না, কৃতিত্ব এখনও সময় আছে, আমাকে সত্যিটা বললো। রাত্র প্রায় তখন মধ্যরাত হয়ে গেল এবং ওনারা দুজনেই যেহেতু আমাকে এভাবে একের পর এক জেরা করে যাচ্ছে, আমি একটা পর্যায়ে তখন বলে দিলাম যে হ্যাঁ দাদা, মূলত আমার একটা সাপের সাথে পরিচয় আছে এবং এই সাপটা আমাকে জিনিসটা এনে দিয়েছে। তা বলার পরেই দাদা তখন অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, বলে কৃতিত্ব এরকম একটা কথা তুমি আমার কাছে লুকালে কেন, তুমি আমাকে বললে না কেন? আমি বললাম দাদা আসলে বলি নাই বা বলা হয় নাই, কিন্তু ও একটা সাপ আমাকে টেনে দিয়েছে। মুহূর্তের মধ্যে দাদার সাথে থাকা ওই বন্ধুটা বলে সাপটা কোথায়, মানে সাপটা এখন কোথায় আছে? আমি বললাম যে ওই যে আমাদের পাড়া থেকে অনেক দূরের একটা পাড়ায় টিলার মধ্যে গেলে সাপটাকে দেখা যায়। উনি বলে চলো ওইখানে যাব। আমি তখন বললাম যে এত রাতের বেলায় গেলেও তো আর ওকে দেখা যাবে না, ওকে দেখতে হলে সকালে যেতে হবে। দাদার ওই বন্ধু তখন বললো যে না, আমরা সকাল পর্যন্ত ওয়েট করবো না, আমরা এখনই যাব, তুমি চলো। আমি বললাম এত রাতে গেলে তো আর সাপটাকে পাওয়া যাবে না, আর এত রাতে যাবে মানে এত রাতে যাওয়াটাও মনে হয় ঠিক হবে না। দাদার বন্ধু তখন বলতেছে আমরা যাব, আমরা যেতে চাই, তোমার তো কোনো সমস্যা নাই, তুমি চলো। একরকম জোর করেই তখন আমাকে নিয়ে ওই পাহাড়ের ওই দিকে গেল এবং পাহাড়ের ওখানে যাওয়ার পরে দাদা তখন আমাকে ওখানে রাখলো। আমি তখন সচরাচর পাহাড়ের ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, যে টিলা ওই টিলের উপরে গেছে, কারণ আমি তো জানি এত রাতের বেলায় দুঃখ ওখানে আসবে না, ওই জায়গার মধ্যে নাই। তখন ওরা কী করলো, হাতে যে মশাল বাতি ছিল ওইটা দিয়ে দেখলো যে ওই জায়গার মধ্যে সাপটা নাই। তো যে জায়গায় সাপটা ছিল ওই জায়গাটার মধ্যে ওই কবিরাজটা মানে দাদার বন্ধুটা হাত দিল। হাত দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ওনার হাতের মধ্যে প্রায় আগুন ধরে গেছে, হাতটা দেওয়া মাত্র আগুন ধরে গেছে। তখন তিনি করলো কি, আমারে আর আমার ওই কবিরাজ দাদারে বললো যে তোমরা এখানে থাকো, আমি আসতেছি। এ কথা বলে তিনি কোথায় জেনে গেল জানি না। যাওয়ার পরে তিনি আবার এখানে আসছে, কিছুক্ষণ পরে এসে হাতের একটা লাঠি ছিল এটা ঘুরাতে শুরু করছে। তো যখন হাতের লাঠিটা ঘুরাইতেছে তখন আমার কাছে মনে হলো যেন আকাশটা এরকম কাঁপাকাঁপি করতেছে, মানে প্রচণ্ড রকমের বাতাস আসতেছে, উনি লাঠি ঘুরোচ্ছে আর বাতাস আসতেছে। তো আমি দাদারে বললাম যে দাদা এগুলো কি হচ্ছে আমার সাথে? দাদা বলে কিছুই হচ্ছে না, তুমি চুপ থাকো। আমি ওখানে চুপচাপ দাঁড়িয়েছি প্রায় অনেকক্ষণ পর্যন্ত, প্রচুর তুফান হলো, মানে এত তুফান আমি জীবনও দেখি নাই, মনে হয় গাছপালা সব ভেঙে ফেলতেছে। তুফানটা শেষ হয়ে গেল, তুফান শেষ হওয়ার পরেই দাদা তখন বলল যে চলো আমাদের কাজ শেষ। আমরা তখন আসতেছি এবং তখন আধো আধো আলো হয়ে গেছে, মানে আলো ফুটে গেছে। আলো ফুটে যাওয়ার পরে আমি তখন খুব ক্লান্ত, ঘরে গিয়ে ঘুমায় গেছি। বয়স তো আর অত বেশি হয় নাই। ঘরে গেছি, ঘরে গিয়ে আমি চুপটি করে ঘুমিয়ে গেছি এবং ঘুমিয়ে যাওয়ার পরে মানে আমার ঘুম ভাঙে পরের দিন সকাল প্রায় 11টা থেকে 12টার মধ্যে। আমার তখন হঠাৎ দুঃখুর কথা মনে পড়লো যে কালকে রাতে এত ঘটনা ঘটলো, এখন দুঃখু কোথায়, আমি একটু গিয়ে দেখে আসি দুঃখু ঠিক আছে কিনা। হয়তো ওর কথা দাদাকে বলে দিলাম, বা দাদা ওখানে গিয়ে কী কী মন্ত্রতন্ত্র পড়ে কী কী জানি কী করলো। আমি তখন দৌড়িয়ে ওই ছোটো টিলে আসলাম। আসার পরে আমি ওখানে আর দুঃখুকে দেখতে পাচ্ছি না, এই জায়গাটার মধ্যে আর দুঃখু নাই। আমি তখন খুব জোরে জোরে ওকে ডাকতেছিলাম, ওখানে বলে এই দুঃখু দুঃখু বলে ডাকতেছিলাম। আগে একটা ডাক দিলেই না দুঃখু যেখানেই থাকতো চলে আসতো, বাট আজকে এরকমভাবে ডাকতেছি, বাট আমি আর দুঃখুকে দেখতে পাচ্ছি না। দুঃখু এই জায়গাটার মধ্যে নাই, টোটালি নাই। তো না থাকার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, ও কোথায় চলে গেল। আমার ভিতর তখন অনেকটা খারাপ লাগা কাজ করতে শুরু করলো এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে কবিরাজ দাদু মনে হয় কিছু একটা করেছে। দুপুরে ওখানে না পেয়ে আমি ওই দিন আর কবিরাজের বাড়িতে গেলাম না, আমি আমার বাড়িতে চলে গেলাম। ভাবলাম হয়তো আজকেও আসে নাই। পরের দিন আমি আবারও প্রায় দিনের 10টা কি 11টা বাজে আবার ওই ছোটো টিলাতে আসলাম। টিলায় আসার পরে আমি আবারও দুপুরে ডাকতেছি, অনেকক্ষণ পর্যন্ত দুপুরে ডাকলাম, কিন্তু দুঃখু আজকে ওই জায়গায় আর নাই। দুঃখু যখন এই জায়গায় নাই তখন আমার ভিতর অনেকটা দুঃখ কাজ করতে শুরু করে। কী ব্যাপার? তখন আমার ভিতর মনে হলো যে সম্ভবত ওই দিন রাতে দাদা তার বন্ধুকে দিয়ে কিছু একটা করেছে। আমি দাদার বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে দাদার বন্ধু তখন আর নাই। দাদারে বললাম যে দাদা আপনার কি ওই ছোটো টিলাতে গিয়ে কিছু করছেন ওই সাপটার সাথে? দাদা বলে না তো, কেন কি হয়েছে? আমি বললাম না, সাপটাকে আমি আগে দেখতাম, এখন তো আর আমি সাপটাকে দেখি না, সাপটা কোথায় চলে গেছে? আর দাদা তখন আমাকে বলে দেখ কৃতিত্ব, এই সাপটাকে নিয়ে তুই আর বেশি মন্তব্য করবি না, এই সাপটা কোনো সাপ নয়, এটা একটা খারাপ জিন। আমি বললাম কি বলেন দাদা এটা আপনি? বলে হ্যাঁ, এটা একটা খারাপ জিন। জিন না, জিনের মেয়ে, তার মানে একটা পরী। এটা একটা খারাপ পরী, এটাকে আমরা বন্দি করে ফেলেছি। এটা নিয়ে তুই আর টেনশন করে, এটা পাড়ার মানুষের ক্ষতি করতো, যার জন্য এটাকে আমি আটকিয়ে দিয়েছি। সো এটা নিয়ে তুই আর কোনো কথা বলবি না। আমি বললাম দাদাই আপনি কি বলছেন কি আমাকে, মানে আপনি এটাকে বন্দি করে ফেলেছেন? আপনি কেন বন্দি করবেন? ও তো আমার উপকার করেছে, কখনো ক্ষতি করেনি। আমি কাদা দিয়ে হজরকে ও সামনে গিয়েছে, আমাকে সবল দিয়ে মারেনি, এবং ও আমার মায়ের এই ব্যথা কেউ ভালো করতে পারেনি। সদর হসপিটাল থেকে আমার মাকে বের করে দিয়েছে। ও আমার মায়ের জন্য একটা গাছের ছাল, একটা ওষুধ এনে দিয়েছে।
এরপরে আপনি ওকে কেন মেরে ফেলেছেন বা আপনি ওকে কেন বন্দি করেছেন? এই নিয়ে ধরো দাদার সাথে আমার তখন খুব তুমুল ঝগড়া। আমার বয়স তখন প্রায় 18-19-এর কাছাকাছি, বড়ই আমি। এবং করতে করতে একদিন আমি রাগ হয়ে যাই দাদার উপরে, যে দাদা এটা আমাকে কেন করলো, মানে আমাকে না জানিয়ে আমার একটা প্রিয় বন্ধুকে দাদা বন্দি কেন করলো। এমন করে আমি একদিন দাদার গায়ে হাত দিয়ে বসি, মানে দাদাকে একটা ধাক্কা দিয়ে বসি। এবং ধাক্কা দিলে পরে দাদা তখন আমার উপর খুব রেগে যায়। রেগে গিয়ে দাদা তখন আমাদের পাড়ায় যে কারবারি ছিল, কারবারিকে বিষয়টা জানিয়ে দেয়। কারবারি তখন আমার আব্বাকে জানিয়ে আব্বাকে বলতেছে, কৃতিত্বকে এই পাড়া থেকে বিদায় করে দাও। কৃতিত্ব যদি এই পাড়ায় থাকে তাহলে এখন কৃতিত্বর সমস্যা হয়ে যাবে এবং কৃতিত্ব এখানে যাতে না থাকে। তো এরপরে আমার আব্বা আম্মা গিয়ে দাদার কাছে গেল, দাদার কাছে ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার পরে দাদাও বলল যে দেখো, তোমাদের উপর আমার কোনো রাগ নাই, অভিযোগ নাই, কোনো কিছুই নাই, কিন্তু কৃতিত্বকে এলাকায় রাখা যাবে না। কৃতিত্ব যদি এলাকায় থাকে তাহলে অনেক সমস্যা হবে। একটা কাজ করো, কৃতিত্বকে এখান থেকে বিদায় করে দাও। আমার আব্বা তখন বললো যে কৃতিত্বকে আমি কোথায় বিদায় করব, মানে আমি কি করব? দাদা তখন বলে, একটা কাজ করো, কৃতিত্বকে আপাতত চিটংয়ে পাঠিয়ে দাও। চট্টগ্রামে আমার একটা বন্ধুর শপ আছে, দোকান আছে, ওখানে গিয়ে কৃতিত্ব চাকরি করবে, মাস শেষে বেতন পাবে, তোমাদেরকে বেতন দেবে। ওকে এই পাড়ায় রেখো না, ওই পাড়ায় থাকলে অনেক সমস্যা হবে, তোমাদেরও সমস্যা হবে। তো দাদার উপর তো আমি এমনিই রাগ। তো আমার আব্বা আম্মা যখন ক্ষমা চাইলো, আমার রাগটা কিছুটা কমে গেল। তো 2 দিন পরে এই দাদাই তখন আমাকে নিয়ে চিটং শহরে আসলো। এই প্রথম কিন্তু আমি বান্দরবনের বাইরে গেলাম, এই প্রথম আমার জীবনে চিটংয়ে যাওয়া। আমাদের কোনো ভোটার আইডি কার্ড নাই, শুধু মাঝে মাঝে আমাদের পাড়ার যে কারবারি আছে, ইনি আমাদের পাড়ায় কয়টা ঘর আছে ওই ঘরের হিসাব করে কোত্থেকে জানি রেশন নিয়ে আসতো, মানে সরকারি চাউল ডাউল ওগুলো নিয়ে আসতো। তো আমাদের পাড়ায় কিন্তু ওরকম কোনো মানে আপনার ভোটার আইডি কার্ড বা আমরা যে বাংলাদেশি নাগরিক ওরকম কোনো ডকুমেন্ট কিন্তু আমাদের ছিল না। তো চিটংয়ে যাওয়ার পর আমাকে তখন একটা দোকানে চাকরি দিল, মানে দোকানে কাজ দিল। তো আমি না ভাষা বুঝি না, মানে আপনাদের যে ভাষাটা, ওই ভাষায় আমি কথা বলতে পারি না। এবং কথা না বলতে পারার কারণে আমি কমিউনিকেশন করতে পারি না কারোর সাথে আমার কোনো কমিউনিকেশন নাই। তো একটা পর্যায়ে দেখা গেলো যে যেহেতু আমি ভাষা বুঝি না, আমি জানি না, তো পরে দাদা আমাকে, মানে ওখানকার যিনি দাদা ছিল উনি হিন্দু ছিল, উনি আমাকে হেল্প করে, আমাকে বলে যে তুমি বস্তার মধ্যে চাউল ঢাকবা, ডাল ঢাকবা, ক্লিন করবা, মানে ওই যে কমিউনিকেশন। তো উনি শুধু আমার ভাষাটাই বুঝতো, যিনি দাদা ছিল উনি, আর কাস্টমার তো আর বুঝতো না। এমন করে প্রায় 5 মাসের মতো আমি এই দোকানে চাকরি করি। 5 মাস আমি এই দোকানে চাকরি করি এবং 5 মাস এই দোকানে চাকরি করার পরে তখন আমি ভাষা মোটামুটি একটু বুঝতে পারি, মানে একটু ভাষা বুঝতে পারি। তো সেই জায়গার মধ্যে একদিন হলো কি, আপনার দোকান আমি বন্ধ করে ফেলবো, 8টা থেকে 9টার মতো বাজে, আমি দোকান বন্ধ করব। শীতের সময় ছিল, শীতকাল ছিল, শীতের ওই মৌসুমে হঠাৎ করে একটা মেয়ে আসলো, খুব সুন্দরী, আমার দোকানের সামনে, খুব সুন্দরী চেহারা, খুব মায়াবী চেহারা। এসে আমাকে বললো যে দাদা আমার একটু চাউল লাগবে। তো মেয়েটা সম্ভবত গার্মেন্টসে চাকরি করে বা কিছু একটা হবে, কারণ আমাদের এদিকে প্রচুর গার্মেন্টস ছিল ওই দাদার দোকানটা আশেপাশে। তো আমি বললাম দোকান তো বন্ধ করে দিয়েছি, এখন তো চাল দেওয়া যাবে না। তো মেয়েটা আমাকে বলে, সাকমা ছেলের অনেক ভালো হয়, এটা আমি জানি, তো আশা করি আপনি আমাকে চাউল দেবেন, আপনি চাউল দিলে আমি রান্না করে রাতে খেতে পারবো, তা না হলে আমার না খেয়ে থাকতে হবে। তো এরকম করে যখন বললাম, আমি তখন আবার দোকানের শাটারটা উঠিয়ে ওরে চাউল মেপে দিলাম। এবং চাউল মেপে দেওয়ার পরে ও বলে ওর কাছে টাকা নাই। এখন আমি কি করি বলেন তো? চাউলও মাইপা দিলাম, চাউলও দিয়ে দিলাম, এখন বলে টাকা নাই, আবার বলে আমি চাউল দিলেও রাতে ভাত খেতে পারবে। তো পরে আমি আবার দোকান থেকে কোনোদিনও ওই দাদার অনুমতি ছাড়া কিছু করি না, মানে যাই করি আমি দাদাকে বলে করি। তাই আমি বললাম, এখন যে আমি আপনাকে চাউল দিয়ে দিলাম, এখন দাদা তো এখানে নাই, দাদা তো চলে গেছে, এখন এই টাকা তো আমাকে ক্যাশে রাখতে হবে, আপনি আমাকে টাকা দেন। মেয়েটা বলতেছে আমার কাছে টাকা নাই, তো আমি টাকা দিব কোত্থেকে, আমি কালকে নিয়ে টাকা দিয়ে যাব। তো মেয়েটারে বিদায় করে দিলাম। পরে আমার পকেটে কিছু টাকা ছিল, আমি ওই টাকাটা তখন ক্যাশে রেখে দিলাম, মানে আমার পকেটের টাকাটা, যে চাল বিক্রি করছি মেয়ে তো টাকা দিল না, ওই টাকাটা আমি তখন ক্যাশে রেখে দিয়ে ক্যাশ তালা মেরে তখন আমি দোকান বন্ধ করে বাসায় চলে আসছি। তো আসার পরে আমি তো ঘুমিয়ে গেছি। পরের দিন সকালবেলা আপনার দোকানে গেলাম, দোকান খুললাম, দাদা আসলো, দাদা হিসাব নিয়ে গেল। এই মেয়েটা আর আসে নাই, মানে আমার দোকানে আর আসে নাই। এর পরের মানে ওই দিন কেটে গেল, এর পরের দিন দুপুরে মেয়েটা আবারও আসছে। তখন কাস্টমারের একটু ভিড়াভিড়ি ছিল, মানে প্রচুর কাস্টমার, আমি কাস্টমার বিদায় করতেছি। মেয়েটা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকে আমাকে বলে, দাদা আপনার চাউলের টাকাটা। এটা বলে আমাকে চাউলের টাকাটা দিল। দেওয়ার পরে না আমি তখন করলাম কি, যেহেতু আমি আমার পকেট থেকে দাদাকে আগের দিনে টাকা দিয়ে দিয়েছি দাদার ক্যাশে, এই টাকাটা আমি তখন পকেটে ঢুকাই ফেললাম। তো পকেটে ঢুকাই ফেললাম, যে মেয়ে যেহেতু টাকাটা দিল, পকেটে টাকাটা ঢুকাই ফেললাম। তো আমি ভাবলাম যে যেহেতু আমি দাদাকে আগেই ওনার ক্যাশে টাকা দিয়ে দিয়েছি, তো আমার টাকা, এখন টাকাটা পকেটে ঢুকাইলাম। কাস্টমার চলে গেল। 3টার দিকে দাদা তখন আমাকে বলতেছে যে কৃতিত্ব তোমার পকেটে একটু হাত দাও তো। তো আমি হাত দিলাম, দেওয়ার পরে আমার টাকা আছে।
আমাকে বললো যেটা কিসের টাকা। আমি বললাম দাদা একটা মেয়ে চাউল নিছিল বাকিতে, তো ওই বাকি টাকাটা দিছে। তো আমাকে বলে বাকি টাকাটা দিলে, বাকি টাকা তোমার পকেটে কেন? আমি বললাম দাদা আসলে এই মেয়ে যে টাকা দিছিল রাতে, আমি মেয়েকে চাউল দিয়ে আমার পকেট থেকে ক্যাশে টাকা দিয়ে দিয়েছি। দাদা তখন আমাকে বললো এটা কেমন কথা, মেয়ে চাউল নিল বাকিতে আর মেয়েকে তোমার পরিচিত যে তুমি তোমার পকেট থেকে ক্যাশে টাকা দিলা, আর এই মেয়ে টাকা দেওয়া মাত্রই তুমি পকেটে নিয়ে নিলা, তার মানে কি তুমি আমার দোকানে চুরি করো? আমি বললাম দাদা আমি চুরি করলাম কোত্থেকে, আমি তো চুরি করি না, আজকে এত মাস ধরে আপনার দোকানে কাজ করি, আমি তো কখনোই কোনো চুরিদারি বা এই সমস্ত কোনো কিছু আমার মাথায় আসে না দাদা, আমি করি না। আমাকে বলে না কৃতিত্ব, তুমি চুরি করেছো। আমি বললাম দাদা আমি চুরি করিনি। উনি বলে না, যেহেতু আমি নিজের চোখে দেখে ফেলেছি তুমি চুরি করেছো, এরপর থেকে আমি আর তোমাকে আমার দোকানে রাখতে পারি না। তো আমি বললাম যে দাদা এটা কেমন কথা বললেন, হঠাৎ করে আপনি আমাকে চোর সাব্যস্ত করলেন। বলে হ্যাঁ তুমি চুরি করছো, আমি দেখেছি, সো তুমি আমার দোকান থেকে বেরিয়ে যাও। এক কথায় আমাকে দোকান থেকে বের করে দিল। তো বের করে দেওয়ার পরে আমি তখন কি করব, তো আমার তো চলে যেতে হবে, কারণ আর আমাদের পাড়ায় যাওয়াটাও রাতের জন্য অনেক ক্ষতিকর, মানে এই টাইমে। তো বিকেলবেলা আমি তখন দাদারে বললাম যে দাদা আমি সকালে যাই। বলে না রাতের বাসে চলে যাও, রাতের বাসে গেলে সকালে বান্দরবন শহরে পৌঁছাবা এবং ওখান থেকে বান্দরবন শহর থেকে তুমি হাইটা হাইটে যেভাবে পারো তোমার পাড়ায় চলে যাবো। খুব মানে কঠিনভাবে আমার সাথে কথা বললো। তো বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে আমি তখন ব্যাগটেগ রেডি করে বাসা থেকে চলে যাব। যাওয়ার পথেই না হঠাৎ ওই মেয়েটার সাথে আমার আবারও দেখা রাস্তায়। মেয়েটা আমাকে বলে দাদা ভালো আছেন, আপনি কি বাড়ি চলে যাচ্ছেন? আমি তখন ওই দুষ্টামি করে মেয়েটাকে বললাম বাড়ি যাওয়ার জন্য আপনি তো আমাকে টিকিট কেটে দিলেন। মেয়েটা তখন বললো, দাঁড়িয়ে গেল, বললো দাদা এই কী বলছেন, বাড়িতে যাওয়ার জন্য আমি আপনাকে টিকিট কেটে দিলাম মানে? আমি বললাম আমাদের পাড়া দুর্গম পাহাড়ের অদূরে, ওখানে মানুষের বসতি একেবারেই কম, আমি ওই পাড়া থেকে অনেক কষ্ট করে এখানে এসে একটা কাজ জমিয়েছি, কিছু টাকা ইনকাম করতাম, আপনি আমার চাকরিটা খেয়ে দিলেন। মেয়েটা বলে কীভাবে আপনার চাকরি আমি খেয়েছি? আমি তখন পুরো ঘটনাটা বললাম। মেয়েটা তখন হাসতে হাসতে বলে আমি দোকান থেকে বাকি নিলাম আর আপনি নিজের পকেট থেকে কেন ক্যাশে টাকা দিলেন? আমি বললাম কোনোদিনও দাদার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়া তো দোকানে কিছু করি নাই, এই জন্য নিজের পকেট থেকেই টাকা নিয়ে আমি টাকাটা পুষিয়ে দিলাম। মেয়েটা হাসতে হাসতে বলে আমি সরল মানুষ দেখেছি, আপনার মতো এত সরল আর বোকা দেখিনি, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিব। তো আমি বললাম যে থাকার ব্যবস্থা, বলে আপনাকে কাজের ব্যবস্থাও করব। যখন কাজের কথা বললো আমি বললাম যে সত্যি দিবেন তো? বলে হ্যাঁ। তাই মেয়েটা আমাদের তখন নিয়ে গেল, একটা বাসায় নিয়ে গেলো, ওখানে আরও 3টা মেয়ে আছে, তো ওরা 2 রুমে থাকতো, পরে এক রুম আমাকে দিল, আমি রুমে রাতে ঘুমালাম। পরের দিন মেয়েটা তখন আমাকে নিয়ে বললো আপনি দাদা কাজ করবেন? আমি বললাম হ্যাঁ কাজ করব। তখনই মেয়েটা আমাকে নিয়ে একটা গার্মেন্টসের হেল্পারে চাকরি দিল। তা আমার কোনো ভোটার আইডি কার্ড নাই, কোনো ঠিকানা নাই, তারপরেও মেয়েটার অনুরোধে ওখানকার সুপারভাইজার যিনি তিনি আমাকে কাজে রাখলো। তো অনেক দিন ধরে কাজ করলাম এবং কাজের প্রতি খুব দক্ষতা বেড়ে গেল। দক্ষতা বেড়ে যাওয়ার পরে একটা সময় আমি তখন ওখান থেকেই আপনার অপারেটর হয়ে গেলাম, ওই হেল্পার থেকে অপারেটর হলাম, ভালো টাকা ইনকাম করতাম, বাড়িতেও তখন টাকা পয়সা পাঠাতাম। আমাদের পাড়ার সবচেয়ে আমাদের বাড়িটাই ভালো চলতো, কারণ টাকা পয়সা দিতাম, মা বাজার সাজার করতো, ঘর দুয়ার ঠিকঠাক মতো সাজিয়ে রেখেছে, খুব ভালো। এমন অবস্থার ভিতরে এই মেয়েটার বাড়ি ছিল আপনার চট্টগ্রামেই এবং মেয়েটা ছিল মুসলিম, নাম ছিল পারিসা। ওর সাথে আমার একটা ভালো প্রেম ভাব ভালোবাসা হয়ে যায়। একটা ভালোবাসা মেয়েটার সাথে শুরু হওয়ার পরে মেয়ের পরিবার তখন মেয়েকে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। ওই মেয়ের বাবা মা আসছে, মেয়েটাও মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিবে, এই গার্মেন্টসে চাকরি আর করাবে না। মেয়ের ভাই নাকি কোনটা বিদেশে গেছে না কি হয়েছে, ওর তোর অবস্থান ভালো। তো আমি তখন ওরে খুব ভালোবাসি, আমাদের মাঝে অনেক প্রেম কাহিনী আছে, ওইটা নাই বললাম আপনাকে, বাট দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি। তোর এইভাবে ভালোবাসার পরে বহু মানে আমি পাড়া থেকে এসেছি প্রায় আপনার 3 বছর হয়ে গেছে, মানে বান্দরবন থেকে আমি চট্টগ্রামে এসেছি প্রায় 3 বছর। এবার আমি তখন ওই মেয়েকে নিয়ে, মানে মেয়ে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এখন মেয়ে বলে তারে পাড়ায় মানে তাদের বাড়িতে নিলে তাকে বিয়ে দিয়ে দিবে। তো আমি বললাম যে এখানে থাকলেও তো তোমার বাবা মা আমাকে থাকতে দিবে না। এরই মাঝে মেয়ের একটা বান্ধবী বলে কৃতিত্ব একটা কাজ করো, তুমি পারিসাকে নিয়ে তোমাদের পাড়ায় চলে যাও, তোমাদের পাড়ায় নিয়ে ওকে বিয়ে করো, ওখানে তুমি রাখো। তো আমি তখন মানে চিন্তা করতেছি আমাদের পাড়ায় নিয়ে ওকে আমি রাখবো, এখন পাড়ায় নিলে তো আর ওরে কেউ গ্রহণ করবে না, কেউ আর ওকে মানে নিবে না, আমি তো এখন কি করব। তাই আমি তো পাড়ায় নিয়ে গেলাম, মানে ওকে পাড়ায় নিয়ে গেলাম, কিন্তু ওইখানে তো কেউ আর ওকে রাখবে না বা আমাদের পাড়াতে নিলে বের করে দেবে, মুসলিম মেয়ে যেহেতু কেউ তো নিবে না। তো তারপরে আমি ওর সাথে ভাইকে আমাদের পাড়ার উদ্দেশ্যে তখন রওনা দিলাম যে যাই হোক চলে যাব, এখানে থাকলে যেহেতু ওকে আমি পাবো না, ওর সাথে আমার সম্পর্ক হবে না, সো আমি এখানে আর না থেকে আমি ওরে নিয়ে চলে যাই। আমি তখন করলাম কি, পারিসাকে নিয়ে আমাদের পাড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একদিন রাতের বান্দরবনের বাসে উঠলাম, তো ওইটা আমি ওইখানে আপনার হয়ে ক্যারানিহাট হয়ে বান্দরবনের শহরে আমি তখন যাই। এবং শহরে যাওয়ার পরে
ওই শহরে আমরা সারা রাত থাকি, সকালবেলা আমাদের পাড়ার উদ্দেশ্যে রওনা দিই। তো একটা মুসলিম মেয়ে, ওর মতো করে ও গেছে, আবার ওর চেহারাটা কিছুটা সাকমা সাকমা ভাব আছে, অত সহজে বোঝা যায় না যে আসলে ন্যাচারালি মুসলিম মেয়ে। তো আমি ওরে নিয়ে তখন হাঁটতে 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 অনেক দূর পরে আমাদের পাড়ার ওইদিকে গেছি। তো আমি দূর থেকে বলতেছি যে পারিসা, এটা হচ্ছে আমাদের পাড়া, ওইটা আমাদের পাড়া। এবং আমাকে বলতেছে যে তাহলে চলো তোমাদের পাড়ায়। আমি বললাম যে না, আমাদের পাড়ায় যাওয়া যাবে না, তুমি একটা মুসলিম মেয়ে, তোমাকে আমাদের পাড়ায় কেউ নেবে না, কেউ গ্রহণ করবে না, বরং তোমাকে ওখানে মেরে ফেলবে। পরে ভাবলাম যে ওরে আমি কোথায় রাখতে পারি, মানে ওকে তো একটা রাখার জায়গা বা রাখার একটা ব্যবস্থা আমার করতে হবে, তো কোথায় রাখবো। তো খুব ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি ওকে আমি। পরে আমার হঠাৎ আইডিয়া একটা, মানে মাথার মধ্যে একটা আইডিয়া আসলো যে আমি যে ওই যে ছোটো টিলা, যে টিলা নিয়ে আমার এত ঘটনা এত কাহিনী, এই ছোটো টিলার মধ্যে মানুষজন খুব একটা ইদানিং যায় না, এবং জায়গাটা অনেক সুন্দর, মানে অনেক উঁচা না, আবার নিচে হচ্ছে কুচি আছে, কুচিতে পানি পাওয়া যায়, জায়গাটা অনেক ভালো। তো আমি ওই ছোটো টিলাতে গিয়ে ওর সাথে থাকবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি। করার পরে তখন করলাম কি, এই ছোটো টিলাতে আমি রাতের বেলা ওকে নিয়ে উঠলাম। তো উঠার পরে তখন একদম মানে আপনার বাতাস বইতেছে, আবার আকাশে একটা সুন্দর চাঁদ ছিল, সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর। এবং ও আমাকে জড়িয়ে ধরে প্রচুর রোমান্স করলো, আমাদের মাঝে প্রচুর ভালোবাসা হলো। তো এই ছোটো টিলাতে আমি ওকে নিয়ে যাওয়ার পরে, পারিসাকে নিয়ে যাওয়ার পরে যেটা হলো, আমার ভিতরে কেমন জানি একটা জ্বালাফোলা কাজ করতেছে, মানে আমার ভিতরে আমার শরীরটা অনেক জ্বলতেছে, শরীরের ভিতরে কেমন জানি চাবাচ্ছে, কামড়াচ্ছে, একটা অন্যরকম অবস্থা। তো আমি না আসলে ঠিক বুঝতে পারতেছিলাম না যে এরকমটা কেন হচ্ছে, মানে আমার ভিতরে আমার শরীরটার মধ্যে অনেক চাবাচ্ছে, কামড়াচ্ছে, মানে কেমন জানি আমি মানে একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে কেন এরকম হচ্ছে এটা কিন্তু আমি বুঝি না। তো আমি মানে রাতের বেলা ওকে নিয়ে আমি ঘুমাইলাম। তো সকালবেলা হয়ে গেল, দেখতে দেখতে সকাল হয়ে যাওয়ার পর মাথা প্রচণ্ড ব্যথা করতেছে, মানে মাথায় এত ব্যথা করে যা বলার মতো না, আমি আর এখান থেকে উঠতে পারি না, সকাল হয়ে গেছে। তো আমি চিন্তা করতেছিলাম যে এখানে আমি ঘর বানাবো, এবং ঘর বানিয়ে আমি আপাতত পারিসাকে নিয়ে এখানে থাকবো। এরপরে আমাদের যে দাদা আছে, দাদাকে অনুরোধ করবো, আমাদের যে পাড়ায় কারবারি আছে, কারবারির অনুরোধ করে ওকে আমি আমাদের ধর্মে নিয়ে ওরে আমি আমাদের পাড়ায় রেখে দিব। ও যেহেতু দেখতে অনেকটা সাকমা মেয়েদের মতো, এটি আমার তখন চিন্তা ভাবনা ছিল। এই চিন্তা ভাবনা করে রাতটা কোনো রকমে ওর সাথে আমি কাটাইলাম। সকাল হওয়ার পরে আমি গেলাম কিছু ফলমূল আনার জন্য। তো আমারে বলো ও আমার সাথে যাবে। আমাদের ব্যাগটেকগুলো ছোটো টিলার মধ্যে রাখছি, এবং ব্যাগপত্রগুলো ছোটো টিলার মধ্যে রাখার পরে আমরা দুজনে মিলে তখন খাবারের উদ্দেশ্যে গেলাম। তো পাহাড়ে হেঁটে যতটুকু ফল ফ্রুট পাওয়া যায় ওগুলো সব নিয়ে আসলাম। আসার পরে আমি এসে দেখতে পাই আমাদের ব্যাগপত্রগুলো খুব এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে কেউ একজন আমাদের ব্যাগটেকগুলোকে খুব এলোমেলো করে রেখে দিয়েছে। তো আমাদের ওই টিলায় তো এই সময় কোনো মানুষ আসার কথা না, আর যদিও আসে তাহলে তো আমাদের ব্যাগটেক নিয়ে যাবে। তো এইভাবে ব্যাগ থেকে মানে আপনি বুঝতে পারেন যে ব্যাগের চেন খুলে মালামালগুলো বাইর করে রেখেছে। তো এইটা কে? এবং ওই ব্যাগের টাকাও ছিল আমাদের, তো একটা টাকাও নিয়ে যায়নি। তো টাকা তো নিয়ে যাবে, কোনো টাকাও নেয়নি। রীতিমতো অবাক হয়ে গেলাম, এটা কে ঘটালো? ব্যাগের চেন খুললো, জামা কাপড় বের করলো, টাকা বের করলো, কিন্তু নিল না কেন? তো যাই হোক, ওর সাথে আমি তখনও ওখানে শুয়ে আছি। এই অবস্থার মধ্যে দুজনেই মিলে আবারও সন্ধ্যা হয়ে গেল, ফল ফ্রুট খেয়ে তখন দিন কাটালাম। সন্ধ্যা হওয়ার পরে ফারিসা আমাকে বলতেছে যে আমরা এখানেই সারা জীবন থেকে যাব। এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার অনেক ভালো লেগেছে, আমি জায়গা ছেড়ে কোথাও যাব না, আমি তোমার সাথে সারা জীবন এই জায়গার মধ্যে থেকে যাব। তাই আমি বললাম ঠিক আছে থাকো, তো কোনো সমস্যা নাই। ওর সাথে আমি তখন ওই রাতটা কাটিয়ে দিলাম। এবং যেটুকু আমার মনে আছে, সকালবেলা, মানে সকাল না, ধরেন আপনার রাত আনুমানিক 2টা থেকে 3টার মতো বাজে, ওই সময়টাতে আমি হঠাৎ করে একটা অন্যরকম সাউন্ড পাচ্ছিলাম, একটু ভয়ঙ্কর একটা সাউন্ড, যে সাউন্ড সচরাচর, আমি তো পাহাড়ি ছিলাম, আমি জানি এটা ভৌতিক সাউন্ড, মানে এই সাউন্ডটা কোনো স্বাভাবিক সাউন্ড না। তো পারিসা ভয় যাতে না পায়, আমি ওরা আমার বুকের মধ্যে ভালো করে জড়ায় ধরে রাখছি। এমন একটা সময় ও হঠাৎ করে আমারে বলতেছে যে আমি টয়লেটে যাব। আমারে বলে আমি টয়লেটে যাব। তো তখন আপনার ফজরে আজানও দেয়নি, মানে আমাদের কিন্তু আজান শোনা যায় না, মানে আজানেরও কোনো সময় হয়নি। তখন টয়লেটে যাবে, তো আমি বললাম টয়লেটে যাবা? বলে হ্যাঁ আমি টয়লেটে যাব। তখন ওই সাউন্ডটা খুব বিকট আকারে আসতেছে, খুব বিকট আকারে সাউন্ডটা আসতেছে। তো আমি বললাম ওকে ঠিক আছে। তো তোর যেহেতু টয়লেট করবে, আমি তখন ওকে একটা জায়গা দেখিয়ে দিলাম যে তুমি ওখানে টয়লেট করো, আর ওখানে পানি আছে, মানে কুচিতে পানি আছে, কিন্তু পানি তুমি করতে পারো। তো টয়লেট শেষ করলো, করার পরে আমাকে কুচির দিকে নিয়ে গেলাম যে ওইদিকে যাও, ওখানে পরিষ্কার হয়ে আসো। এবং কুচিতে নামার পরে ও তখন একটা চিৎকার দিল জায়গাটার মধ্যে, তখনও সকাল হয়নি। চিৎকার দিছে, আমি তখন দৌড়ে গেছি, যে দৌড়ছি, কী হয়েছে বলে, আমাকে সাপে কামড় দিছে।
তো সাপে কামড় দিছে এটা বলাতে আমি ওকে কোলে করে আনছি, টিলার উপরে আইনে এখানে শোয়াইছি। শোয়া আমার সাথে যে একটা কাপড় ছিল মানে ওইটা দিয়ে আমি তখন তারে বাঁধলাম, যে পায়ে কামড় দিল বললো ওই পায়ে বাঁধলাম। রাতের মধ্যে ও তখন মানে সেন্সলেস হারিয়ে ফেলো, অজ্ঞান হয়ে গেল। তো সাপে কামড়ালে আমরা উপজাতিরা যেইভাবে মানে সাপের বিষ বের করি ওভাবে আমি ওর সাপের বিষ বের করলাম। তো সাপের বিষ বের করার পরও কিন্তু মানে ভালো হয়ে উঠে যাওয়ার কথা, সুস্থ হওয়ার কথা, ও আর সুস্থ হলো না। সকালবেলা আমি দেখলাম যে ও আর কোনো কথা বলে না, মানে কোনো কথা বলে না, এবং আমি ওর বুকের কাছে কান পেতে দেখলাম যে ওর বুকে কোনো নিঃশ্বাস হচ্ছে না, মানে এক কথায় ও মারা গেছে। তো নাকের কাছে হাত নিয়ে গেলাম, মুখের কাছে হাত নিয়ে গেলাম, কোনো শব্দ নাই। ওর শরীরটা একদম কালো হয়ে গেছে, একেবারে কালো বর্ণ হয়ে গেছে। তা আমি তখন নিচে গেলাম, নিচে থেকে পানি নিয়ে আসলাম, কুচি থেকে পানি এনে চোখে মুখে পানি দিচ্ছি, বাট ও আর উঠে না। এবং আমি যতটুকু বুঝতে পারলাম যে ওর শরীরের যে শিরা উপশিরা ওগুলোও কাজ করে না। মুখের সামনে আমি কান পেতে দেখলাম যে কোনো নিঃশ্বাস হয় কিনা, নাক দিয়ে মুখ দিয়েও কোনো নিঃশ্বাস হচ্ছে না। তো ওর পেটও উঠতেছে না, মানে ওর নিঃশ্বাস বন্ধ। তো আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে ও মারা গেছে। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে মারা গেলে এখন আমি কি করব। মারা গেল, এখন আমার করণীয় কী আছে? আমি ওকে নিয়ে যদি আমাদের পাড়ায় যাই, তাহলে পাড়ায় গেলে সবাই তো আমাকে মানে ওর এই কোর্ট থেকে আনছে কি আনছে আমার উপর আরও ঝামেলা হবে। তো কি করব? তখন সকালবেলা প্রায় আপনার 8টা-9টার মতো বাজে। পরে আমি চিন্তা করলাম যেহেতু মারাই গেছে, আমি এখানে ওকে দাফন করে ফেলবো, যেভাবে মানে মুসলিমদেরকে দাফন করে আর কি। আমি মুসলিমদের মতো করেই আমি তখন এখানে ওকে রেখে আমাদের ওর লাশটা রেখে আমি পাশের একটা পাড়ায় গেছি, আমাদের পাড়ায় না, পাশের একটা পাড়ায় গিয়ে ওখান থেকে কোদাল নিয়ে আসছি এবং কবর খোঁড়ার জন্য যেসব জিনিসগুলো দরকার এগুলো সব নিয়ে আসছি, এবং বাঁশ কেটেছি, কেটে আমি নিজের মতো করে আমার এসব করতে প্রায় আপনার বিকেল হয়ে গেছে, 2টা-3টার মতো বেজে গেছে। তো আমার কাছে যে ভালো কাপড় ছিল ওগুলো দিয়ে আমি ওকে কোনোভাবে পেঁচিয়ে একদম কবরের মতো করে দিলাম। কবরের মতো করে দিয়ে আমি রাতে আর এখান থেকে যাইনি, মানে আমার ভিতরে তখন ওর জন্য এত কষ্ট হইতেছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওকে এখানে কবর দিয়ে কবরের উপরে আমি বসে আছি যে আমি ওকে ছেড়ে যাব না, মানে ওকে আমি এত ভালোবাসতাম। ওর জন্য আমি সেই বান্দরবন চিটং শহর থেকে বান্দরবনেও আমার হাত ধরে চলে আসছে। আমি একটা পাহাড়ি ছেলে, আমাকে এত ভালোবাসছে, অথচ আমাকে বাঁচাতে পারলাম না, ও মরে গেল। এটা কিভাবে মেনে নেব বলেন? আমি আর এটা মানতে পারলাম না। মানতে না পারার পরে এই পাহাড়ের উপরে আমি ওর জন্য বসে থাকতাম। এখানে বসে বসে প্রায় 2 থেকে 3 দিনের মতো কাটাইয়া দিই। খাওয়া দাওয়া, পাহাড়ি ফল ফুল এটা ওইটা যা পাচ্ছি তা খাচ্ছি, আমাদের পাড়ায় আর যাই না। 3 দিন পরে একদিন রাতের বেলায় আমি হঠাৎ করে ওকে স্বপ্ন দেখি, মানে পারিসাকে স্বপ্নে দেখেও আমাকে স্বপ্নে এসে বলে, তুমি কি আমাকে জীবিত করতে চাও? এটা যখন আমাকে বলে একটু অবাক হয়ে গেলাম। আমি কি মানে স্বপ্নে বলে তুমি যদি আমাকে জীবিত করতে চাও তাহলে আমাকে একটা জিনিস আমাকে শিখাই দেয় যে তুমি আমাকে মানে একটা টাইম বলে দে যে এই টাইমে কবর থেকে উঠাবা, কবর থেকে উঠিয়ে তুমি আমাকে সাজাবা, মানে আমাদের ধর্মীয় যেভাবে সাজাতে ওভাবে সাজাবা, এবং সাজিয়ে তুমি 41 দিন পর্যন্ত আমার পূজা করবা। আমার লাশটাকে সামনে রেখে 41 দিন পর্যন্ত তুমি আমার পূজা করবা, এবং পূজা করলে আমি জীবিত হব। এটাও আমাকে বলল। এটা যখন আমাকে বলল আমি তখন সাথে আমার ঘুমটা ভেঙে গেল। ওইটা বলার সাথে সাথে ঘুমটা ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে যা বলেছে সবই সত্য। তার মানে আমি ওকে আবার জীবিত করতে পারবো। ও যে মরে গেছে আমি ওকে আবারও জীবিত করতে পারবো, এটা আমার ভিতরে মনে হলো। তখন আমি ওই ছোটো টিলার মধ্যেই বসে আছি। এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে আমি এই টিলার মানে সকালবেলা আমি চিন্তা করতেছি কি করব। ও আমাকে বলেছে মধ্যরাতে ওরে আমার উঠিয়ে আনার জন্য, এবং কী কী জিনিস লাগবে এগুলো আমাকে বলে দিয়েছে, সবই আমার মনে আছে। তো আমি তখন এই পাহাড়ি ফুল, তারপরে সুগন্ধি, আমাদের পাহাড়েই সব কিছু পাওয়া যায় যা বলেছে, আমি পাহাড় থেকে পরের দিন সব কিছু ম্যানেজ করলাম। সুগন্ধি ফুল থেকে শুরু করে পানি, ঝর্ণার পানি, এটা ওইটা যা বললো সব কিছু ব্যবস্থা করলাম। এবং করার পরে যেটা হলো আমি চিন্তা করলাম যে ওই দিন রাতেও যেভাবে বলেছে এভাবে আমি ওর লাশ উঠাবো। তো আবার একটা জিনিসও চিন্তা করতেছি, লাশ তো পচে যাবে। তো যাই হোক, আমি যেটা স্বপ্নে দেখেছি এটা কতটুকু সত্যি হয় এটার জন্য আমি লাশ উঠাবো, এই চিন্তা ভাবনা করে আমি তখন এর পরের দিনে আমি আবারও কবরের মাটি সরাতে শুরু করলাম। তখন একেবারে মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার,
এবং ওই ছোটো টিলার উপরে আমি তখন আস্তে আস্তে করে কবরের লাশের মানে কবরের উপরে মাটিগুলোকে সরাচ্ছিলাম। মাটিগুলো সরিয়ে আমি তখন বাঁশগুলোকে সরালাম। সরানোর পরে ঠিক যেমনভাবে আমি ওকে মাটিতে রাখলাম, ও মনে হয় জীবিত তেমনভাবেই আছে। ও লাশটাকে আমি তখন ওখান থেকে নিজে নিজে উঠালাম। লাশটাকে ওখানে উঠিয়ে আমি ওইটার উপরে কবরের উপরে আবারও মাটি দিয়ে দিলাম, এবং মাটি দেওয়ার পরে সে জায়গার মধ্যে আমি ওকে বসালাম। যেমন করে স্বপ্নে আমাকে বলেছে তেমন করেই সকালে সূর্য উদয় হওয়ার আগে আমি তাকে ঠিক একইভাবে সাজালাম, যেভাবে তাকে আমার সাজাইতে বলছে বসিয়ে, এবং ওইভাবে আমি তাকে সাজাইলাম। তার শরীরে একটুকু পর্যন্ত কোনো পচন ধরে নাই, কোনো কিছু পচে নাই। অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো ক্ষতি ওর হতে দেখি নাই। একটা পর্যায়ে আমি তখন তাকে ওভাবেই সাজাইলাম, সাজিয়ে গুছিয়ে আমি কবরের উপর তাকে বসাইলাম। বসিয়ে আমাকে যেভাবে তার পুজো করতে বলেছিল আমি এভাবেই তার পুজো করতে শুরু করলাম। তার লাশটাকে সামনে রেখে 41 দিন, ঠিক 41 দিন যেভাবে আমাকে বলছে 41 দিন পর্যন্ত আমি তার ওভাবেই পূজা করি। তো 41 দিন পরে পূজা করার পরে মানে 41 দিন সেমভাবে ওই জায়গায় বসে বসে পূজা করেছে, এবং 41 দিন পরে আমাকে বলেছে লাশটা পুনরায় আবারও দাফন করে ফেলার জন্য। তো লাশটা আমি পুনরায় আবারও দাফন করে ফেলি আরেক রাতে। এরপরে রাতে আমাকে মানে ওকে লাশটা দাফন করার পরের দিন আমার কিছু কাজ ছিল, গোসল করা, স্নান করা, আরও কিছু কাজ আছে, আমি ওইগুলোও করি। এগুলো সম্পূর্ণ করার পরে আমি রাতে ঘুমিয়ে আছি। আমি জানি না আপনি কতদূর বিশ্বাস করবেন, হঠাৎ করে এসে আমাকে পারিসা ডাকতেছে। এটা প্রায় 42 দিনের মাথায়, 42 রাতের মাথায় আমাকে ডাকতেছে। দুইটা ডাক দেওয়ার পর আমি তখন বসলাম, এবং বসার পর আমি দেখো আমার সামনে বসে আছে, একেবারে স্পষ্টভাবে আমার সামনে বসে আছে। ওকে দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে ড্রেসগুলো পরে আমার সাথে পালিয়ে আসছে, ওই ড্রেসগুলো পর্যন্ত ওর পরা। আমি ওকে জড়িয়ে ধরলাম, ধরার পর আমি বললাম যে তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, তুমি কিভাবে ফিরে আসলা? ও আমাকে বলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, মৃত্যু পর্যন্ত, তোমার মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে থাকবো যদি তুমি আমাকে রাখো। আমি বললাম হ্যাঁ, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রাখবো, তুমি বলো কিভাবে তোমাকে রাখতে হবে। তখন থেকে আমার খাবার দাবারের থেকে শুরু করে যত যার প্রয়োজন হয় ও সব কিছু আমাকে দিচ্ছে, আমাকে খাবার দিচ্ছে, আমাকে এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, সব কিছু আমাকে দিচ্ছে। এবং এখানে ওর সাথে তখন আমি থাকতে শুরু করি। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আস্তে আস্তে করে আমাদের পাড়ায় তখন খবর চলে আসে যে মানে কৃতিত্ব এখানে থাকে। আমার বাবা মা ভাই বোন যারা আছে সবাই এসে আমাকে এখানে দেখে, সবাই আমাকে বলে কৃতিত্ব এখান থেকে চলে আয়। আমি বলছি না, এখান থেকে আমি যাবো না, আমি এখান থেকে যাব না, আমি এখান থেকে যাই নাই। এবং ও আমাকে যেভাবে করতে বলে আমি ওভাবেই ওখানে বসে থাকি। তো আমি একটু অন্যভাবে বসে থাকি, জামা কাপড় পরে একটু অলৌকিকভাবে বসে থাকি। পাড়ার সবাই তখন আমাকে সম্ভবত কবিরাজ মনে করে। আমি প্রতি রাতে ওকে দেখতাম, আমি ওর সাথেই ঘুমাতাম, এবং ও আমার সেবা যত্ন করতো, যদিও আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক হতো না। এভাবেই প্রতিটা মুহূর্ত আমার কাছে আসতো, আমি ওকে দেখতাম, ওর সাথে গল্প করতাম, কথাবার্তা বলতাম। এমন করেই তখন 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। আর পাড়ার মানুষের আমার কাছে সাহায্যের জন্য আসছে। আমি তখন পারিসাকে বলতাম যে পারিসা, পাড়ার এই মানুষ আমার কাছে এই সাহায্য চাচ্ছে। ও তখন আমাকে পাড়ার মানুষকে সাহায্য করতে বলতো, এভাবে সাহায্য করো, ওভাবে সাহায্য করো। ও ঠিক যেভাবে বলতো আমি সেভাবেই পাড়ার মানুষের সাহায্য করতাম, এবং তারা আমার কাছ থেকে যথারীতি সাহায্য নিয়ে যেত। এমন করেই আপনার 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে প্রতিনিয়ত। এবং এমন করতে করতে আমাদের পাড়ায় নয়, শুধু আশেপাশে যত সাকমা পাড়া আছে প্রত্যেকটা পাড়ার মানুষের কানে কানে পৌঁছে যায় যে এখানে একজন ঠাকুর রয়েছে। মানে সবাই আমাকে ঠাকুর বলে জানছে, এটা ঠাকুর রয়েছে। আমার জন্য সবাই খাবার দাবার নিয়ে আসে, এবং সবাই আমার পূজা করতে শুরু করে। মানুষের বিপদে আপদে সবসময় আমি তাকে সাহায্য করতে শুরু করতাম, এরকম করতাম। এবং আমি একটা সময় এটাও বুঝতে পারি যে পারিসা মূলত মরেই গেছে। আজকে আমি যে পারিসাকে পেয়েছি সে মূলত একটা জিন, আর জিন মানে সে একটা সাপ। সে আমাকে ওখানে বসে থাকতাম দেখি সে আমাকে পছন্দ করতো, সে একটা পরী। সে আমাকে সব কিছুই জানায়, আমি তার মুখ থেকে এগুলো জানতে পারি। সে আমাকে পছন্দ করতো, আমাকে ভালোবাসতো, এবং আমার প্রতি তার অন্যরকম ভালোবাসা ছিল। একটা সময় এখান থেকে তাকে তাড়িয়ে দেয় আমার ওই দাদা যে ছিলেন, ঠাকুর যিনি ছিলেন, ওনার বন্ধু ওখান থেকে তাড়িয়ে দেয়, সেখান থেকে চলে যায়, এবং তাকে ওখানে আসার আর অনুমতি দেয় না। এবং একটা সময় আমি যখন পারিসাকে নিয়ে আবারও এখানে আসি, ও তখন আমাকে দেখতে পায়, কিন্তু আমার সামনে আসতে পারে না, কারণ ওই দাদা তাকে ওভাবেই প্রতিকূলতা দিয়ে রাখে, বন্ধ করে রাখে তন্ত্র মন্ত্র দিয়ে, যার জন্য আমার কাছে আসতে পারে না, কোনো রূপেই আমার কাছে আসতে পারে না।
একটা সময় পারিশা যখন টয়লেট করে পরিষ্কার হওয়ার জন্য কুচিতে যায়, ওইখানেই হচ্ছে ও সাপের রূপ ধরে একটা ভয়ঙ্কর সাপ দিয়ে পারিশাকে সবল দিয়ে মেরে ফেলে। এবং পারিশার মৃত্যুর পরে কুফুরির মাধ্যমে পারিশার মৃত্যু দিয়ে কুফুরির মাধ্যমে পারিশার লাশের মাধ্যমে ও পারিশার রূপ নিয়ে আমার কাছে আসে। এগুলো আমাকে নিজেই বলে। ও আমার কাছে আসে এবং আমার কাছে আসার পরে ও তখন আমার সাথে থাকতেছে, আমি জানিও একটা পড়ি। তো বিভিন্ন মানুষের অনেক সমস্যার সমাধান করি। এমন করতে করতে আমার বয়স প্রায় অনেক হয়ে যায়। আমি ওকে বলি যে আমি বিয়ে করব। বিয়ের কথা বললেও রেগে যেত, বিয়ের কথা বললেও ক্ষেপে যেত। আমি বললাম আমি এই কবিরাজি করে কি করব? আমার শরীরের একটা চাহিদা আছে, আমার শরীরের চাহিদা মেটাতে হবে, আমি বিয়ে করব। ও আমাকে কখনো বিয়ে করতে দিত না। ওকে আমি বিভিন্ন রূপে দেখতে পেতাম, কখনো সাপের, কখনো মানুষের, কখনো বা কুকুরের বা বিভিন্ন প্রাণীর রূপে আমি তাকে দেখতে পেতাম। তখন আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি প্রচুর টাকা ইনকাম করতাম। শুধু আমি বান্দরবনেই নয়, আমি চট্টগ্রামেও বসতাম। সপ্তাহে 2 দিন চট্টগ্রামে বসতাম, বাকিটা বান্দরবনের সহ বিভিন্ন পাড়ায় গিয়ে আমি লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করতাম। এবং এমন একটা সময় হয়ে গেল, আমি একটা আপনার জিনের একটা সমস্যা ছিল চট্টগ্রামের একটা বাসায়। আমাকে তখন তারা ভাড়া করে নিয়ে যায়, বান্দরবন থেকে নিয়ে যায়, এবং তারা বলেছিল তাদের বাসা থেকে যদি আমি জিনটাকে তাড়িয়ে দিতে পারি তারা আমাকে 2 লক্ষ টাকা দেবে। তো 2 লক্ষ টাকার বিনিময়ে আমাকে ওইখানে একটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওইখানে আমি একজন হুজুর থাকে, উনি একটা মসজিদ ইমামতি করে এবং ওনার বউ আছে, বাচ্চা আছে, এবং ওনার বউয়ের নাম হচ্ছে শাম্মী আক্তার। এবং বউটা এত সুন্দর ছিল, বউটাকে দেখার পরেই আমার ভিতরে এই বউয়ের প্রতি এক ধরনের নেশা জাগে। আমি এই বউটার সাথে শারীরিক সম্পর্ক করব। তো আমি তখন এই জিনিসটা চিন্তা করতেছি, এবং চিন্তা করার পরে আমি তখন এই পারিশাকে বিষয়টা জানালাম। পারিশা আমাকে ডিরেক্টলি বলে দিল এই কাজ যদি আমি কখনো করি তাহলে সে আমাকে আস্ত রাখবে না, সে আমার অনেক ক্ষতি করবে, এইটা ওইটা আমাকে অনেকভাবে বলল। কিন্তু এই মেয়েটার প্রতি আমার হুজুরের বউয়ের প্রতি আমার এক অন্যরকম নেশার জন্ম হয়ে যায়। এবং নেশার জন্ম হয়ে যাওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে নিজেকে গুটিয়ে নিচ্ছি যে আমার এই মেয়েটাকে, ওই মহিলাটাকে আমার লাগবেই লাগবে, এই মহিলাটাকে আমার লাগবেই লাগবে। এবং যতই পারিস আমাকে আটকানোর চেষ্টা করে, আমি ওইটাতে আটকাই না। না আটকানোর পরে মহিলাটার বাসায় আমি যাইতাম, যাতায়াত করতাম। তারা আমাকে, আমি যদিও আপনার সাকমা ছিলাম, ভিন্ন হিন্দু ধর্মের ছিলাম, বাট তারা আমাকে অনেক আদর করতো, খাওয়া দাওয়া করাইতো। এবং ওই হুজুর যিনি ছিলেন তিনি আমাকে অনেকটা মানতো। এবং তার বউয়ের প্রতি আমার এক ধরনের আকর্ষণ জমে যায়। এবং আকর্ষণ জমে যাওয়ার পরে একদিন দুপুরবেলা হুজুর ছিল না বাসায়, তখনও কিন্তু পারিস আমার সাথে আছে। আমি তখন পারিশাকে বললাম যে আমি ওনাকে ভোগ করব, এবং ভোগ করব। পারিশা তখন অনুমতি দিচ্ছে না। আমার কথা হচ্ছে আমি ওই মহিলাকে ভোগ করে ফেলবো, এরপরে পারিশাকে বুঝিয়ে শুনিয়ে আমি পারিশার সাথে ভালো হয়ে যাব। এটা বলে আমি তখন আমার শরীর বন্ধ করে ফেলি, যেভাবে বন্ধ করা দরকার ওভাবে তন্ত্রমন্ত্র দিয়ে শরীর বন্ধ করি। এবং মহিলা তখন হচ্ছে পাকের ঘরে ছিল, রান্নাঘরে। ওখান থেকে মহিলাকে আমি ডাকলাম। মহিলার দুটো বাচ্চা তখন ড্রয়িং রুমে খেলা করতেছে। আমি মহিলার বেডরুমে গেলাম, গিয়ে বললাম আপনি এখানে আসেন, আমি আপনাকে একটা জিনিস দেখাবো। এবং এটা বলে মহিলা যখন ঘরে ঢুকলো, ঢোকার পরে আমি তার দরজা আটকিয়ে দিলাম। এবং দরজা আটকিয়ে দিয়ে সেখানে আমি তাকে দর্শন করার জন্য চেষ্টা করি। এবং শুধু দর্শন করার জন্য চেষ্টাই করি না, আমি তাকে দর্শন করে ফেলি। ওই জায়গার মধ্যে আমি তাকে দর্শন করি, এবং দর্শন করার পরে যখন আমার শারীরিক সম্পর্ক করা সম্পূর্ণ শেষ হয়ে যায়, ওই মহিলা তখন আমার গলা চিপে ধরে। এবং গলা চিপে ধরে মহিলা তার দুটো আঙ্গুল আমার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার পর আমি তখন ওখানে চিৎকার দিয়ে উঠি। এবং চিৎকার দিয়ে ওঠার পরেই আশেপাশে ফ্ল্যাটের মানুষরা আসে, সবাই আমাকে ধরে হসপিটালে নিয়ে যায়। মহিলা আমাকে আর কোনো কিছু করেনি, হসপিটাল থেকে আমি সুস্থ হই। এবং আমার দুটো চোখে অন্ধ হয়ে যায়, এবং এরপরে আমি আর পারিশাকে দেখতে পাই না। পারিশা নামের যে পরীটা আমার সাথে ছিল, এই সম্পূর্ণভাবে আমার কাছে চলে যায়। আমি মহিলাকে যখন ডাকি, মহিলা আমার কাছে আসে না। প্রায় দীর্ঘ 1 বছর পরে মহিলা চট্টগ্রাম শহরে আমার সাথে দেখা করে। আমি মহিলাকে বলি সেদিন কি হয়েছিল। মহিলা আমাকে বলে আপনি আমাকে দর্শন করেছেন, এবং করার পরে আমি কিছুই করিনি, আমার কিছুই মনে নাই, আমি আপনার চোখে আঙ্গুল ঢুকিয়ে দিই নাই। আমি বলি আপনি তো আমার চোখে আঙ্গুল দিয়েছেন। বলে না, আমি আপনার চোখে আঙ্গুল ঢুকিয়ে দিই না, আপনি আমাকে দর্শন করেছেন, আমি এখান থেকে চলে গেছি, আমি আপনাকে কিছুই করিনি। অথচ কি আমার চোখে আঙ্গুল ঢুকালো। এবং পরে আমি জানতে পারি যে এটা সম্পূর্ণ পারিশার কাজ ছিল। এবং এরপর থেকে পারিশা আমার কাছে আসেনি। কিন্তু কবিরাজি করা আমলে আমি যে জায়গা সম্পত্তি জুড়িয়েছি, জায়গা সম্পত্তি কিনেছি, বাড়ি বানিয়েছি, তা দিয়ে আমি এখনও বেশ ভালো আছি। এরপরে আমার পরিবার, আমি এই অন্ধ থাকা অবস্থায় আমাকে একটা সাকমা মেয়েকে বিয়ে করায়, এবং যার মাধ্যমে আমার অনেক সন্তানাদি হয়, এবং আমার ছেলে মেয়েরাও এখন অনেকটা বড়।
আমি এখন কবিরাজি করি না, যে টাকা বাসা ভাড়া পাই তা দিয়ে আমার সন্তানাদি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি অন্ধ মানুষ, কোনো নাটক দেখতে পারি না, কোনো সিনেমা দেখতে পারি না, মোবাইলে কোনো কিছু দেখি না, যার জন্য আমার ছেলে মেয়েরা আপনার গল্পগুলো আমাকে দিত এবং আমি আপনার গল্পগুলোই শুনতাম। আমি আপনার গল্পের অনেক পোকা হয়ে যাই এবং ইতিমধ্যে আমার কাছে মনে হলো যে আমার জীবনের এই ঘটনাগুলো আমি আপনার সাথে শেয়ার করি, যার জন্য আমার ছোট মেয়ের মেয়ে মানে আমার ছোট নাতনির মাধ্যমে, ও ক্লাস 8-এ পড়ে, ওর মাধ্যমে আমি তখন আমার গল্পটা আপনাকে পাঠাই। যদি পারেন আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। আমরা সাকমা মানুষ, সাকমা উপজাতি, এবং আপনার জন্য আমার বাসায় দাওয়াত রইল। আমি চট্টগ্রামের আমার বাসার ঠিকানা আপনাকে দিলাম। আমি এখন আর কবিরাজি করি না বা আমার সাথে এই পারিসা আন নাই। এর বহু বছর পরেও আর কখনোই পারিসা আমার কাছে আসে নাই। আমি সেই জায়গায় গিয়েছি, ওই ছোটো টিলায় আমার পাড়ায়, কিন্তু পারিসা আর কখনোই আমি ওকে দেখতে পাইনি। যদি ভালো মনে করেন আমার গল্পটা রেকর্ড করবেন, কারণ আমার এই গল্পটা অন্তত তান্ত্রিক কবিরাজদের জন্য একটা শিক্ষা হতে পারে। ভালো থাকবেন। আপনার বাসায় আপনাকে সালাম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বান্দরবনের বাই কৃতিত্বর জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। নারীর লোভ অনেক খারাপ লোভ, আর নারীর প্রতি মানুষের কারো আছে টাকার নেশা, কারো আছে সম্পত্তির নেশা, কারো আছে নারীর নেশা। এই নেশাগুলোর মাঝে সবচেয়ে খারাপ নেশা হচ্ছে নারীর নেশা। টাকার নেশাও হয়তো আপনি কাটিয়ে উঠতে পারবেন, সম্পত্তির নেশাও হয়তো আপনার কাটিয়ে উঠতে পারবেন, কিন্তু যদি আপনার চোখে কোনো নারীর নেশা থেকে থাকে, এ আপনার জীবন ধ্বংস করে দিবে। নারী লোভী একটা মানুষকেও আমি জীবনে সাকসেস হতে দেখিনি, তারা ধ্বংস হয়ে যায়। হোক সে কবিরাজ, হোক সে হুজুর, হোক সে ঠাকুর, বা সে যেই হোক, নারীর প্রতি লোভ থাকলে তাকে শেষ হয়ে যেতেই হবে। এই জন্য নারীর নেশা বড় খারাপ নেশা। আর যেই নেশায় পড়ে কৃতিত্ব শেষ পর্যন্ত তার সব কিছু হারিয়েছেন। তবে তিনি কবিরাজি করা অবস্থা অনেক জায়গা সম্পত্তি জুড়িয়েছেন, কিনিয়েছেন, তা দিয়ে হয়তো তিনি এখন ভালো আছেন, তা না হলে তার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। প্রিয় বন্ধুরা, কৃতিত্বর গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং কৃতিত্বকে নিয়ে আপনার কোনো কথাবার্তা থাকলে সেটাও লেখার চেষ্টা করুন। আমি কৃতিত্বর সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।